আজকে গতকালকের ক্লাসও দেখব এবং চেষ্টা করব এর আগের দিনের ক্লাসও কিছু কভার করার জন্য। আচ্ছা, আমরা গতকালকে যে কথাগুলো বলতেছিলাম, গুগল ট্যাগ ম্যানেজারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে গতকালকে। তো আমি যদি একটু ব্রিফলি এটাকে রিকল করি, আসলে গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্র্যাকিং রিলেটেড যে কোডগুলো আছে সেই কোডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই গুগল ট্যাগ ম্যানেজারের জন্ম। মূলত গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা বিভিন্ন ট্র্যাকিং কোডগুলোই আমরা নিয়ন্ত্রণ করি, বা বিভিন্ন ট্র্যাকিং কোডগুলো আমরা জায়গায় জায়গায় সেট করি কোনো প্রকার কোডিং জানা ছাড়াই, উইদাউট নোয়িং, উইদাউট হ্যাভিং এনি কোডিং নলেজ। আমরা যেই কাজটা করতে পারি বা যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারি সেটাই মূলত গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, অনেকেই গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে হয়তো কিছুটা ঝামেলা ফেস করতেছেন। আমরা চলেন শুরু থেকেই একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য এখানে লিখতে হবে ট্যাগ ম্যানেজার, চলে আসতে হবে এইখানে। ট্যাগ ম্যানেজার লিখলেই এইরকম একটা ইন্টারফেসে চলে আসার কথা। আমার মনে হয় এই অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট করা আছে, আচ্ছা দুইটা অ্যাকাউন্ট করা আছে, আমি এগুলো দুটোটাই কেটে দিই। অ্যাকাউন্ট সেটিং, একদম শুরু থেকে শুরু করি। এই অ্যাকাউন্টটা, আগের অ্যাকাউন্টটা যেটা কেটে দিছি, এটা ক্লায়েন্টের জন্য করছিলাম, আর এটা আমার প্র্যাকটিসের জন্য করা। হ্যাঁ, নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি। গুগল ট্যাগ ম্যানেজারে যখন আপনারা আসবেন, যার একদম কোনো অ্যাকাউন্ট করা নাই তারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা এটা কেটে দেই, আবার আসি এখান থেকে, নতুন একটা ব্রাউজার নিলাম, ট্যাগ ম্যানেজার, tagmanager.google.com। আসার পরে এইরকম একটা জিনিস দেখতে পাবেন, এরকম একটা অপশন থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এখানে একটা নাম দিয়ে দিবেন। সাধারণত আপনার ওয়েবসাইটের যে নাম থাকে এই নাম দেওয়ার চেষ্টা করবেন। একটা মিনিট। এখানে আসার পর সাধারণত আমরা যেই ওয়েবসাইটটি নিয়ে কাজ করব, আমরা এই ওয়েবসাইটটি নিয়ে কাজ করব। এই ওয়েবসাইটের নাম হইতেছে, এখানে দিছিলাম আহমদ এডুকেশন, এরকম কিছু একটা, আপনাদের প্র্যাকটিসের জন্য মূলত আমি এটা খুলছিলাম। এটাই দিয়ে দিই, আহমদ, আহমদ অ্যাকাউন্ট। হ্যাঁ, আহমদ মানে এইটা যে অ্যাকাউন্ট, এটা বোঝানোর জন্য অ্যাকাউন্টটা লিখে দিলাম, আহমদের অ্যাকাউন্ট। এটা ঠিক করে দিবেন, শেয়ার ডেটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার, মানে ডাটা শেয়ার করার জন্য আমি একটা অ্যাক্সেস দিয়ে দিলাম। কন্টেইনারের একটা নাম দিবেন, এইটা হচ্ছে অ্যাকাউন্ট, আর এইটার আন্ডারে একটা কন্টেইনার থাকে। হ্যাঁ, যখনই আপনি অ্যাকাউন্ট করবেন তখন এইরকম একটা অপশন আসবে, এখানে একটা কন্টেইনার নাম দিয়ে দিবেন, এরকমই নাম দিয়ে দিবেন, আহমদ কন্টে কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনার হয়ে গেছে, কন্টেইনার। তারপর এখানে কিছু অপশন আছে, টার্গেট প্ল্যাটফর্ম। আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা আছে, এটা কার সাথে কানেক্ট করতে চাইতেছি? আমরা জানি গুগল ট্যাগ ম্যানেজারটাকে একটা স্পেসিফিক একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করা লাগে। তো এই জিনিসটা কি আমরা মোবাইল অ্যাপের সাথে কানেক্ট করতে চাইতেছি, অথবা অ্যাপলের যে আপনার ফিচার আছে বা ভার্সন আছে ওদের আইওএস, এই সেটার সাথে কি অ্যাপলের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করতে চাইতেছি, নাকি ওয়েব অ্যাপ্লিকেশন অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের সাথে করতে চাইতেছি, নাকি ক্লাউড সার্ভারের সাথে? এগুলো বোঝার দরকার নাই। মোবাইল অ্যাপ এটা তো বুঝতে পারছেন, আইওএস এটা হইতেছে আপনার অ্যাপলের যে অ্যাপগুলো আছে সেটাকে আইওএস বলে। নাকি আমি ওয়েবসাইটের সাথে অ্যাড করতে চাইতেছি, আমি ওয়েবসাইটের সাথে অ্যাড করতে চাইতেছি, তখন আপনি ওয়েবে দিয়ে দিবেন, ক্রিয়েটের এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, এটা দিয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পর ব্যাস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ এবং কন্টেইনার ক্রিয়েশন শেষ। গুগল ট্যাগ ম্যানেজার, আপনি এই দুইটা জিনিস গুগল ট্যাগ ম্যানেজার মাস্ট লাগেই। একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করা লাগে, এবং তার আন্ডারে এক বা একাধিক আপনার কন্টেইনার থাকে। আপনার যেই কয়টা ওয়েবসাইট
আপনি যদি আপনার ট্যাগ ম্যানেজারটাকে বিভিন্ন ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে একাধিক কন্টেইনার তৈরি করবেন। এখানে আসার পরে যে অ্যাডমিন সেকশনে আসলেই দেখবেন এই যে দেখেন আহমদ কন্টেইনার, আর এটা হচ্ছে আহমদ এডুকেশন অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের কন্টেইনার। আমি চাইলে এখান থেকে আরো একাধিক কন্টেইনার তৈরি করতে পারি। হ্যাঁ, মানে একটা অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো কন্টেইনার থাকতে পারে, বাকি একটা অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে না, অ্যাকাউন্ট একটাই থাকে, বাপ একটাই থাকে, বুঝতে পারছেন? সন্তান অনেকগুলো হবে এই জায়গায়। আচ্ছা, আমাদের যেহেতু একটাই ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা এটার সাথে এই কন্টেইনারের সাথে সাধারণত আমরা ওয়েবসাইটটাকে কানেক্ট করি। কন্টেইনার হইতেছে আপনার এই যে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্টের একটা চাইল্ড বলা চলে। এটা হচ্ছে একটা চাইল্ড। একটা অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো কন্টেইনার থাকতে পারে বা অনেকগুলো বাচ্চা থাকতে পারে। তো এই কন্টেইনারটা হইতেছে একটা বাচ্চা। তো কন্টেইনারটাকে অন্য ভাষায় আবার এটাকে ডাটা সোর্স বলে। ডাটা সোর্স মানে হচ্ছে যেখানে তথ্য থাকে, তথ্য ভান্ডার আছে না, এই আমাদের এই কন্টেইনারটা হচ্ছে একটা তথ্য ভান্ডার। আমরা যখন ওয়েবসাইটের সাথে আমাদের কন্টেইনারটাকে সংযোগ করব, যখন এই দুটাকে ইন্টিগ্রেশন করব, দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, তখন ওয়েবসাইটের সমস্ত ডাটা সাধারণত আমাদের কন্টেইনারে আসা জমা হয়। এই জন্য কন্টেইনারকে আমরা ডেটা সোর্স বলে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ডেটা থাকে। তারপর সব ধরনের ডাটা তো আমাদের ফেসবুকে পাঠানোর প্রয়োজন নাই, বা সব ধরনের ডাটা তো আমাদের গুগলে পাঠানোর দরকার প্রয়োজন নাই, তাই না? যেই ডাটাগুলো আমাদের ফেসবুকে পাঠানোর দরকার সেগুলোকে আমরা ফেসবুকে পাঠাই, যেই ডাটাগুলো আমাদের গুগলে পাঠানোর দরকার সেগুলোকে আমরা গুগলে পাঠাই। কিভাবে পাঠাই এগুলো সামনে দেখবেন। বাকি এই কন্টেইনারটা হইতেছে একটা ডেটা সোর্স। এই কন্টেইনারটা আমরা একটা আমাদের যে ওয়েবসাইট আছে সেটার সাথে কানেক্ট করব, এবং সেই ওয়েবসাইটের সমস্ত তথ্য উপাত্তগুলো এই আমাদের কন্টেইনারে চলে আসবে। এখন সেটা কিভাবে করে, এই যে এটা অ্যাকাউন্ট একাধিক করতে পারবেন, বাকি এই অ্যাকাউন্টের অধীনে হবে না, এটা ভিন্ন আরেকটা অ্যাকাউন্ট হবে আর কি। অ্যাকাউন্ট সবসময় একটাই থাকবে। হ্যাঁ, বাকি এখানে যদি এইখানে ক্লিক করে যদি আপনি আরেকটা কন্টেইনার তৈরি করেন, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টের অধীনে আরেকটা কন্টেইনার তৈরি হবে। কিন্তু এখানে ক্লিক করে যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে স্বতন্ত্র আরেকটা অ্যাকাউন্ট তৈরি হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট চাইলে করতে পারেন, অথবা একটা অ্যাকাউন্ট থাকতে পারে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কন্টেইনার তৈরি করতে পারেন। এটা আপনার সুবিধা অসুবিধার উপর নির্ভর করতেছে। আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করাই ভালো, ঠিক আছে? সবকিছু আলাদা আলাদা, কারণ আপনার অ্যাকাউন্টের একটা নাম থাকবে, কন্টেইনারের একটা নাম থাকবে। এখন আপনার প্রথম যে ওয়েবসাইটের সাথে কাজ করতেছেন, সেই ওয়েবসাইটে মনে করেন আহমদ কন্টেইনার দিলেন, আর প্রথম অ্যাকাউন্টের নাম দিচ্ছেন আহমদ অ্যাকাউন্ট। তারপরে এটার সাথে মনে করেন যে juta.com নামে আপনি আরেকটা ওয়েবসাইট অ্যাড করছেন, এখান থেকে আপনি আরেকটা কন্টেইনার তৈরি করলেন, কিন্তু আপনার নামটা তো আর পরিবর্তন হইতেছে না, অ্যাকাউন্টের নামটা তো পরিবর্তন হইতেছে না। সেক্ষেত্রে কিছুটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আলাদা আলাদা আমি আমি মনে করি আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করাই ভালো। আচ্ছা, একটা কন্টেইনারের সাথে একটা অ্যাকাউন্ট তৈরি অ্যাড করা যাবে, একাধিক করা যায় না। ওই যে যেটা বললাম, কন্টেইনারটা হইতেছে ডেটা সোর্স। এখন একই কন্টেইনারের মধ্যে যদি আপনি একটা ওয়েবসাইটের ডাটা দেন, আরেকটা ওয়েবসাইটের ডাটা দেন, সেই ক্ষেত্রে সবগুলো একদম খিচুড়ি হয়ে যাবে না এখান থেকে? কারণ এই তথ্যগুলো কিন্তু আমাদের কনফিগার করে বিভিন্ন যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ ফেসবুক অথবা গুগলের কাছে পাঠানো লাগবে। আচ্ছা, এই কন্টেইনার কিভাবে অ্যাক্সেস দেয় আপনারা জানেন। অ্যাকাউন্টে আসার পর, এখানে অ্যাকাউন্টে আসার পর আপনারা কিভাবে এই কন্টেইনারগুলো অ্যাক্সেস নেবেন। তো এইখানে আসার পর আমরা ইউজার ম্যানেজমেন্ট, না ইউজার ম্যানেজমেন্ট, আচ্ছা এই জিনিসটা জানা আছে, এটা ভিডিওতে দেওয়া আছে, এটা দেখলে বুঝবেন। এখানে খুব ইজি। এই যে মনে করেন আমি আমার অ্যাকাউন্টে, আমার যে গুগল অ্যাকাউন্ট আছে এটাতে আমি একটা অ্যাকাউন্ট করছি, আমি হইতেছে এটার অ্যাডমিন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর রুলে আছি। আপনি চাইলে যে এইখান থেকে আরো ইউজার অ্যাড করতে পারেন। আমি আর এদিকে না গেলাম। এখন এই কন্টেইনারটাকে আমরা একটা ওয়েবসাইটের সাথে যুক্ত করি। এখানে চলে আসি। এখানে আসার পর এই যে আমাদের ওয়েবসাইটটা, আমরা চাইতেছি এই ওয়েবসাইটটাকে আমাদের কন্টেইনারের সাথে যোগ করার জন্য। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এখানে আসবেন। আসার পর এখানে আসার পর এই যে দেখতেছেন একটা কোড, এই কোডটা যদি আপনি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেন, ওয়েবসাইটের সাথে যদি কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কন্টেইনারের সাথে আপনার ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আসেন এই বিষয়টা একটু চিত্রের মাধ্যমে বুঝি। এখানে দেখেন একটা ওয়েবসাইট, একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর এখানে গুগল অ্যাডস, অর্থাৎ এটা হচ্ছে গুগলের প্ল্যাটফর্ম, ফেসবুক অ্যাডস, ফেসবুকের প্ল্যাটফর্ম, গুগল অ্যানালিটিক্স, এইগুলো হইতেছে ভাই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন।
বুঝতে পারছেন? এখন আমরা চাইতেছি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য। এই জিনিসটার জন্য এই দেখেন এখানে কন্টেইনার তৈরি করা আছে। আমরা যদি ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করি, আমাদের এই তথ্য উপাত্তগুলো ট্যাগ ম্যানেজারের থ্রুতে এই কন্টেইনারে এসে জমা হয়। তারপর আমরা এগুলো কখনো গুগল অ্যাডসের কাছে পাঠাই, কখনো সেগুলোকে ফেসবুক অ্যাডসের কাছে পাঠাই, কখনো সেগুলো গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠাই। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে আপনার সংযুক্ত করার জন্য দুইভাবে করা যায়। এখানে দেখেন আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি, এখানে লেখা আছে কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু এভরি পেজ অফ ইওর ওয়েবসাইট। মানে এই কোডটাকে আপনি কপি করেন এবং আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজের মধ্যে এই কোডটা দিয়ে দেন। এটা গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে। যদি আপনি এই কাজটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের একটা সম্পর্ক তৈরি হবে। কিন্তু এখন আমরা যদি এই কোডটাকে কপি করি, এই কোডটাকে কপি করলাম, তারপর এখানে চলে আসি, আসার পর এটা ব্যাকএন্ডে চলে যাই, ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স থেকে আপনার থিম ফাইল এডিটর, এখানে চলে আসেন। আসার পর এইখানে দেখেন থিম ফাইল এডিটরে আসার পর এই যে দেখেন এখানে অনেকগুলো কোড দেখা যাইতেছে না? আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের সমস্ত কোডগুলো কিন্তু এখানে এই দেখেন লাইন বাই লাইন দেওয়া আছে এবং এগুলো খুবই অর্গানাইজ ওয়েতে। আপনার এই ওয়ার্ডপ্রেসকে বলা হয় আপনার ওপেন সোর্স, মানে এটার সোর্সগুলো কিন্তু একদম ওপেন, যে কেউ চাইলে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না, একদম ফ্রি। কিন্তু আমি এই যে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছি এবং এটার কোডটার মধ্যেও চাইলেও এদিক সেদিক আপনার করা যায়। এখন গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে বলছে তুমি তোমার ওয়েবসাইটের প্রতিটা পেজের মধ্যে এই কোডটা ব্যবহার করো। এখন আমি যদি প্রতিটা পেজের মধ্যে ব্যবহার করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিটা পেজ ধইরা ধইরা তারপর সেই আমার যে কোডটা ছিল ট্যাগ ম্যানেজার সেটা বসাতে হবে। এই ক্ষেত্রে অনেকবার আমার সেই কোড বসানো লাগতেছে ওয়েবসাইটের মধ্যে, এবং ওয়েবসাইটের মধ্যে কোডের পরিমাণ বেশি হওয়ার কারণে লোডিং স্পিড অনেক স্লো হয়ে যায়। বুঝতে পারছেন? ওয়েবসাইটের মধ্যে যত কম কোড ব্যবহার করা যায়, ওয়েবসাইটটা তত বেশি ফাস্ট থাকে। ঠিক আছে? এই জন্য আমরা যখন গত বছর ওয়েবসাইটে কাজ শিখছিলাম, তখন আমাদেরকে বলা হয়তো পিক্সেল পারফেক্ট ভাবে আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য বলা হয়তো। পিক্সেল পারফেক্ট হইতে যত কম কোড ব্যবহার করে যত বেশি পরিমাণে ফিচার ব্যবহার করা যায়। ঠিক আছে? এইটা ওয়েব ডেভেলপমেন্টের আপনার একটা একটা মূল কথা বলা যায়, একদম প্রিন্সিপাল একটা। মানে আপনি কোড যত কম ব্যবহার করবেন, এই জন্য আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলে আর কি। সিঙ্গেল পেজ, আমাদের যে এই ফেসবুকটা আছে, আমাদের ফেসবুক কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। মানে ফেসবুকের মধ্যে দেখেন না, যখন একবার লোড হয়, আপনি ফেসবুক যখন ক্লিক করছেন আসে, তারপর আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে না, আসতেই থাকে। অথবা উপরে যে বাটনগুলো থাকে, মনে করেন যে আপনি এই মেসেজ বাটনে ক্লিক করবেন, মেসেজ বাটনে ক্লিক করছেন সাথে সাথে চলে গেছে না, এটাকে বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। অর্থাৎ একই পেজের মধ্যে কিন্তু সব কিছু আপনার লোড হইতেছে। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার পেজের স্পিড অনেক বেড়ে যায়। ঠিক আছে? কিন্তু আমি এখানে আপনার উদাহরণস্বরূপ দেখাই। ফেসবুকে যদি যাই, দেখেন ফেসবুকে আসলাম, এখানে ক্লিক করলাম facebook.com, তারপর এটা হইতেছে ভিডিওর অপশন। হ্যাঁ, ভিডিওতে আসলাম, এই যে এখানে আসলাম, এই যে এখানে আসলাম। খুব বেশি সময় নিতেছে না, কিন্তু এটা ইন্টারনেটটা একটু স্লো হওয়ার কারণে এরকম দেখাইতেছে। এটা কিন্তু আরো অনেক স্পিড হয়। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাইতে গেলে প্রচুর পরিমাণে কোড কম ব্যবহার করা লাগে, যার কারণে আপনি এই ফেসবুকের মধ্যে এত স্পিড দেখতে পাইতেছেন। বুঝতে পারছেন? এখন গুগল ট্যাগ ম্যানেজার যে আমাদেরকে বলতেছে এই কোডটা প্রত্যেকটা পেজের মধ্যে বসানোর জন্য, প্রত্যেকটা পেজের মধ্যে বসানোর অর্থ হইতেছে, আমি একটু ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এটা হইতেছে আমাদের ওয়েবসাইটের মেইন পেজ। ঠিক আছে? এখন আমি যদি উপরে দেখেন অনেকগুলো অপশন আছে, যেন ডব্লিউপি ফরম। আমি যদি এখানে যাই, খেয়াল করেন ইউআরএলটা কন্টাক্ট আস, তারপর হচ্ছে কন্টাক্ট জ্যাকে, ইউআরএলটা পরিবর্তন হয়ে গেছে না? সম্পূর্ণ কিন্তু আমি আরেকটা পেজে চলে আসছি। তারপর আমি যদি এখানে যাই কন্টাক্ট ফর্ম 7, এখানে যদি যাই, দেখেন ডব্লিউপি ফর্ম লেখা নাই, এখানে দেখবেন কন্টাক্ট ফর্ম 7 লেখা আসছে। এখানে আসার পর আমি যদি নিনজা ফর্ম এখানে যাই, নিনজা ফর্মের জায়গায় দেখবেন
এই যে দেখেন এটা পরিবর্তন হবে, এখানে নিনজা ফর্ম আসছে না? তার মানে কি এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজ, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে। এখন সবগুলোর মাঝে যদি আমি বসাইতে যাই সেক্ষেত্রে ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক আপনার কমে যায়, ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায়। এই জন্য এটা সিম্পল ওয়েতে কিভাবে করা যায় দেখেন, এখানে গুগল ট্যাগ ম্যানেজার বলে দিছে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। হেড সেকশনের যত উপরে পারো তুমি এই কোডটাকে বসাও। এই কথা কেন বলতেছে? প্রথমে বললো যে এইটাকে কপি করো, কপি করে প্রত্যেকটা পেজের মধ্যে বসায় দাও। আবার দ্বিতীয়ত বলতেছে যে ভাই তুমি এক কাজ করো, এইটা যদি তোমার জন্য কঠিন হয়ে যায়, মানে এটা উজ্জ্ব আছে আর কি, ঠিক আছে, এইটা যদি তোমার জন্য কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি হেড সেকশনের মধ্যে এই জিনিসটা বসাও। আমি আপনাদেরকে আরেকদিন বলছিলাম যে দেখেন, এই দেখেন অল নেক্সট বার, কন্টাক্ট আস, অ্যাবাউট, সব এই যে জিনিসগুলো আছে না, এইটাকে বলা হয় একটা ওয়েবসাইটের হেডার, মানে মাথা। এটা ওয়েবসাইটের একটা মাথা। এটা হইতেছে ওয়েবসাইটের বডি। নিচের দিকে যদি আসে দেখেন কপিরাইট, তারপর হইতেছে ফেসবুক টেসবুক, এই যে যে অপশনগুলো আছেন এইটা হচ্ছে ফুটার বা পা। আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাবেন, এই দেখেন আমি যদি এখানে সব এটাতে যাই, সবটাতে মধ্যে ক্লিক করি, আমাদের বডিটা পরিবর্তন হবে কিন্তু আমাদের হেডার এবং ফুটার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। সবে ক্লিক করলাম, এই দেখেন সব পেজটা আসছে। এখান থেকে যদি আমি কন্টাক্ট আস ডব্লিউপি ফর্ম এখানে যাই, দেখেন এখানে ডব্লিউপি ফর্ম পরিবর্তন হবে। এই যে আমাদের মাঝখানের বডিটা পরিবর্তন হইতেছে, কিন্তু এইটা কিন্তু পরিবর্তন হইতেছে না। এটা কি পরিবর্তন হইতেছে? হইতেছে না। কিন্তু আমি মূল পেজে চলে যাই, দেখেন মূল পেজে আসার পরেও আমাদের এই হেডার যে অপশনটা ছিল এটা কিন্তু ঠিক আছে। নিচের দিকে চলে আসি, এই দেখেন ফুটার কিন্তু ঠিক আছে। আরেকটা পেজে যাই, এখান থেকে আসার পর যদি অ্যাবাউট আস, তারপর ইমেল অ্যান্ড ফোন এই অপশনে যাই, দেখেন হেডার এবং ফুটার এটা কিন্তু ঠিক আছে। এই যে দেখেন হেডার ঠিক আছে, এই যে হচ্ছে ফুটার ঠিক আছে না? মানে হচ্ছে একটা ওয়েবসাইটের আপনার হেডার এবং ফুটার এই দুইটা জিনিস হইতেছে কমন। এই দুইটা জিনিস কখনোই পরিবর্তন হয় না। মাঝখানের যে বডিটা আছে, বডিটা বিভিন্ন সময় পরিবর্তন হইতে থাকে। আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন, সেক্ষেত্রে বডি পরিবর্তন হবে কিন্তু হেডার কিন্তু কখনোই পরিবর্তন হয় না। এই জন্য গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে ভাই তুমি যদি এটা হেড অপশনের মধ্যে ব্যবহার করো, অর্থাৎ হেডার যে অপশনটা আছে হেডের অর্থাৎ মাথার মধ্যে যদি ব্যবহার করো, সেই ক্ষেত্রে যার বডি তোমার গায়ে লাগানো হোক, মানে তোমার এই কোডটা কিন্তু সব জায়গায় অটোমেটিক ভাবে চলে যাবে। বুঝতে পারছেন? এই জন্য বলতেছে যে তুমি এই কোডটা হেডের মধ্যে ব্যবহার করো। যদি আমরা এই কোডটা আমাদের ওয়েবসাইটের এই অংশের মধ্যে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে একবার যদি শুধুমাত্র কোডটা ব্যবহার করি, আমাদের ওয়েবসাইটের সকল জায়গায় এই কোডটা চলে যাবে। বুঝতে পারছেন? চলেন এটা হেড অপশনের মধ্যে আমরা ব্যবহার করি। হেড অপশন ব্যবহার করার জন্য ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে এখানে অ্যাপিয়ারেন্স আসার পরে থিম ফাইল এডিটর, এখানে আসার পর হাতের ডান পাশে দেখবেন হেডার ডট পিএইচপি। এই আপনার ইয়াটা ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি তে তৈরি করা, পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা দিয়ে তৈরি করা। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে একসময় কাজ করছিলাম। যাই হোক, এই যে হেডার ডট পিএইচপি এই যে কোডটা আছে এখানে আসবেন। এখানে আসার পর এই যে দেখেন এটা হইতে হেডের, আপনি হেডের যে অপশনটা দেখতেছিলেন না মেনু টেন উপরের দিকে, এই কোডগুলোর মাধ্যমে এই মেনুগুলো তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সমস্ত ওয়েবসাইটের কোড না, এখানে শুধুমাত্র হেড অপশনের যে কোডটা আছে এখানে আছে। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে কি পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। হেড সেকশনের তুমি যত উপরে পারো সেটা ব্যবহার করো। হ্যাঁ, দেখি আমাদের হেডার অপশনটা কই থেকে শুরু হয়েছে। এখানে যদি চলে আসি, এই দেখেন আমি আপনাদেরকে বলছিলাম, এই দেখেন হেড লেখা পাইছেন? হেড লেখা না? এবং আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোডগুলো থাকে এগুলোকে বিভিন্ন এলিমেন্ট বলে। প্রত্যেকটা এলিমেন্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপনার ফার্স্ট ফর্ম আর একটা হচ্ছে আপনার লাস্ট ফর্ম। এই হেড অপশনের এটা হচ্ছে আপনার ফার্স্ট ফর্ম, এটা লাস্ট ফর্মটা হচ্ছে নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে এই যে দেখেন হেড, দেখছেন উপরেও হেড লেখা আছে কিন্তু উপরে কিন্তু এই চিহ্নটা নাই। এই যে হাতের বাম দিকে একটা বাঁকা একটা স্ল্যাশ আছে না, বাঁকা স্ল্যাশটা মানে হইতেছে এটা হেডের সেকেন্ড ফর্ম বা লাস্ট ফর্ম। বুঝতে পারছেন? আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার বলছে তুমি হেড অপশনের যত উপরে পারো তত ব্যবহার করো। এই জন্য আমরা এই হেডের ঠিক বরাবর ব্যবহার করব। নিচের দিকে যে কোডটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজারে এই কোডটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর আমি যদি এখানে আপডেট দেই, আপডেট দেওয়ার মানে কি আমি হেড অপশনের মধ্যে কোডটা বসায় দিলাম, এবং হেডের মধ্যে বসানোর কারণে কিন্তু আমার ওয়েবসাইটের প্রতিটা পেজের মধ্যেই আমার এই কোডটা চলে গেছে। দেখি আসলেই গেছে কিনা। এই জিনিসটা চেক করার জন্য আহ, একটা একটা এক্সটেনশন আছে। এই জিনিসগুলোকে এক্সটেনশন বলে, এদিকে যে জিনিসগুলো থাকে না এগুলোকে এক্সটেনশন বলে। দেখেন
আপনি এক্সটেনশনটা ভিডিওর মধ্যে, এটা হয়তো সবাই ডাউনলোড করছেন ইতিমধ্যে, না করলে ওই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি, ওই যে এখানে লেখা আছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি বাই গুগল, এই জিনিসটা ডাউনলোড করে এখানে ইনক্লুড করে দিবেন। এই যে দেখেন জিটিএম এনআরজেড এবং শেষে আছে S5, এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। দেখি তো মিলে কিনা। জিটিএম এনআরজেড শেষ হইতে S5 মিলছে। তার মানে কি আমরা খুব সুন্দরভাবেই এই কোডটাকে আমাদের ওয়েবসাইটে বসাইতে পারলাম। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডেটাগুলো আমাদের যে কন্টেইনারটা ছিল না, এই যে এখানে আসার পর দেখেন এই যে কন্টেইনার, আহমদস কন্টেইনারের মধ্যে আসতে থাকবে। সেগুলো কিভাবে আনতে হয় চলেন দেখি। আচ্ছা, এটা তো হইলো মানে একভাবে আমি কোডটা ব্যবহার করলাম। এই কোড ব্যবহার করার আরেকটা একটা প্রফেশনাল একটা ওয়ে আছে। এখন যে কাজটা করলাম এটা হচ্ছে আনপ্রফেশনাল কাজ, মানে আমি একদম কোডের মধ্যে হাত দিলাম। আপনার ওয়ার্ডপ্রেসের নিয়ম হইতেছে কি জানেন, যে সরাসরি যে কোডগুলো আছে এই কোডগুলো হাত দেওয়া ছাড়া আপনি মানে কোডগুলো থেকে যত দূরে থেকে কাজ করতে পারবেন ততই আপনি প্রফেশনাল। আমরা একেবারে কোডের মধ্যে হাত দিয়ে ভিতরে কোড ঢুকাইয়া দিলাম, এই জিনিসটা কিন্তু খুব একটা প্রফেশনাল কাজ না। এই জন্য আমরা যেটা করব, থিম ফাইল এডিটরে যাই, এই কোডটা আমরা রিমুভ করে দেবো এখান থেকে, কারণ এটা কোনো প্রফেশনাল কাজ না। header.php-তে আসি, header.php, এখানে আসার পর এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার লেখাই আছে এখানে। এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এটা এখান থেকে ধরি, এখান থেকে ধরে এই যে ট্যাগ ম্যানেজার এটাকে কেটে দেই। এখন আপডেট দেই, আপডেট দেওয়ার পরে দেখি যে আমাদের কোডটা কি এখনো আছে কিনা। এখন যদি আমি এখানে চলে যাই, এখানে আসার পর এই যে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কোড দেখাইতেছে না। এই দেখেন রেজাল্ট অফ ট্যাগ অ্যানালাইসিস নো ট্যাগ ফাউন্ড, মানে কোনো কোড পাওয়া যায় নাই। আমি এটাকে আরেকটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরও দেখেন কোডটা কেটে দেওয়ার কারণে কিন্তু এখানে আমাদের আর কোনো কোড নাই। ঠিক আছে, এখন আমরা এই কোডটা খুব প্রফেশনাল ওয়েতে বসাবো, সেটার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। যে প্লাগইন ইনস্টল করার জন্য আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে প্লাগইন নামে একটা অপশন আছে, দেখেন এই যে প্লাগইন, তারপর অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমরা একটা প্লাগইন বসাবো। আমি যখন আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নিয়েছিলাম তখন আমি বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের দুইটা জিনিস খুব কমন, একটা থিম আর একটা হচ্ছে প্লাগইন। থিমটা হইতেছে পুরো একটা বডি, বুঝতে পারছেন, পুরো একটা বডি হইতেছে থিম, আর প্লাগইন হইতেছে শরীরের বিভিন্ন অংশ। মনে করেন যে আমার একটা আঙ্গুল কাইটা গেছে, কথার কথা, ঠিক আছে, আঙ্গুল কাইটা গেছে, তারপর আমি আরেকটা আঙ্গুল লাগাইলাম হাতের মধ্যে, এটা হইতেছে একটা প্লাগইন। যদিও এটা সম্ভব না, এমনি উদাহরণস্বরূপ বললাম। অথবা মনে করেন যে আমার 5টা আঙ্গুল আছে, আমি চাইতেছি যে আমার হাতের মধ্যে 6টা আঙ্গুল লাগানোর জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করলাম, এটা লাগাই দিলাম। এইটাকে বলা হয় আপনার প্লাগইন, আর পুরো বডিটাকে বলা হয় আপনার থিম, বুঝতে পারছেন। আচ্ছা, এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে নতুন করে একটা এলিমেন্ট যুক্ত করব, একটা হাত পা লাগাবো আর কি। সেটার নাম হইতেছে ট্যাগ ম্যানেজার, TAG ট্যাগ ট্যাগ ম্যানেজার। এখানে ক্লিক করি, দেখি একটা প্লাগইন চলে আসবে। এই যে দেখেন GTM 4WP গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এই প্লাগইনটা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে দিবেন এটাকে। অ্যাক্টিভ করার পর আপনার যে কাজটা, এখানে আসবেন, তারপরে এই সেটিংসে ক্লিক করবেন। এই যে GTM, আমরা এই প্লাগইনটা মাত্র ডাউনলোড করব। তারপর দেখেন এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই লোকে বলতেছে কি তোমার কোডগুলা কপি কইরা হেডারের মধ্যে বসানোর দরকার নাই, বরং তুমি এক কাজ করো, তোমার যে কোডটা আছে না এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের কোড বা আইডি, বুঝতে পারছেন। সে বলতেছে যে ভাই তুমি তোমার আইডিটা আমার কাছে দিয়ে দাও, আর বাকি যা কাজ করার দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। ভালো হইলো না? আচ্ছা, তো এখন আমরা করব কি, আমরা এই আইডিটাকে এখান থেকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিই, এখানে দেই, এবং এটাকে আমরা এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিই। সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা যদি এখন ওয়েবসাইটে চলে যাই, ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইটে আসার পর আমরা এখানে রিফ্রেশ দেই এটাকে। এখানে আসার পর রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি। আচ্ছা, আমরা কি এটা কি অন করছিলাম কিনা আবার একটু দেখ, অন করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, অন করে আসি।
যারা আগের ক্লাসগুলো দেখছেন তাদের জন্য কিছুটা বোরিং হইলেও একটু ধৈর্য ধারণ করেন। অনেক ভাই আছে যারা আমি শুনতে পাইলাম তারা নাকি অনেকে পিছনে পড়ে আছে। আচ্ছা, প্লাগ ইন, এখান থেকে সেটিংসের ট্যাগ ম্যানেজার, এই যে এটা অফ হয়ে আছে, এইটা অন করে দিবেন। হ্যাঁ, যখন ট্যাগের কোডটা এখানে বসাবেন না, এই যে এখানে যখন আইডিটা বসাবেন তখন এই জিনিসটা সাধারণত অফ থাকে, এটাকে অন করে দিবেন। যে নিচেটা না করলেও হয়। দাঁড়ান। এই দেখেন চলে আসছে, ঠিক আছে। ওই জিনিসটা মূলত অন অফ করলে ওইটা অফ থাকে, ওটা অন করে দিবেন। অফ করে দিলাম মানে এই দেখেন আমাদের কোডটা, ট্যাগ ম্যানেজার যে কোডটা, দেখি তো মিল আছে কিনা। এটা জিটিএম শেষে হইতেছে S5, GTM S5 মিলছে। এই প্লাগইন ব্যবহার করুন প্রত্যেকেই। প্লাগইন ব্যবহার করা আরো কিছু ফায়দা আছে, এগুলো আমরা সামনে বুঝবো আস্তে আস্তে। না, কোনো সমস্যা হবে না। ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক স্লো হয়ে যায় আর কি, প্রচুর পরিমাণে প্লাগইন ব্যবহার করলে ওয়েবসাইট অনেক ভারী হয়ে যায়। প্লাগইন মানেই হইতেছে আপনি মানে বাঞ্চ অফ কোড, কিছু কোডের গুচ্ছ আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকাই দিলেন। হুম। একটা ওয়েবসাইটের মধ্যে একটাই থিম থাকে, মানুষের একটা বডি থাকে না। আপনি একটা থিম ব্যবহার করতে পারবেন, আপনি তিনটা তিনটা চারটা থিম কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন না। এগুলো তো প্লাগইন। কোনো সমস্যাই হবে না, বরং ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যায়। এগুলো বাই ওয়েব ডেভেলপমেন্টের প্রশ্ন, এগুলো কেন করতেছেন? শুনেন, আমরা ট্র্যাকিং এর কাজ করতেছি, সেদিকে মনোযোগ দেন। প্লাগইন যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ওয়েবসাইট ভারী হয়। এটার উত্তর তো আমি প্রথমে, প্লাগইন মানেই হইতেছে আপনি কিছু কোড ইনস্টল করতেছেন, বুঝতে পারছেন? আর আমরা প্রথমে বলে রাখছি যত বেশি কোড ব্যবহার করবেন ওয়েবসাইটের মধ্যে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা তত ভারী হইতে থাকবে। এই জন্য প্লাগইন যত কম ব্যবহার করা যায়, একদম নেসেসারি যে প্লাগইনগুলো আছে আমরা শুধুমাত্র সেগুলো ব্যবহার করব, ঠিক আছে। আর এগুলা মানে আপনার কোনো সময় প্লাগইন ইনস্টল করা লাগবেও না, হয়তো ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার শুধুমাত্র কয়েকটা প্লাগইনের নাম জানা থাকলেই চলতেছে। আর এগুলো প্লাগইনের মধ্যে খুব বেশি পরিমাণ কোড ব্যবহার করা হয় না, অল্প স্বল্প। আর এগুলা মানে অনেক বড় বড় ডেভেলপাররা বানাইছে তো এই প্লাগইনগুলা, সেই ক্ষেত্রে তারা খুবই অল্প স্বল্প কোড ব্যবহার করছে। ওই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতো তারা মানে খুবই ওয়াইজ ওয়েতে আপনার খুবই অল্প স্বল্প কোড ব্যবহার করছে। এটা নিয়ে আপনার আমার ভাবার কোনো দরকারই নেই। যাই হোক, এখন আমরা যেটা করলাম, ট্যাগ ম্যানেজারের সাথে এখানে যদি আসি, এই ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি করলাম। এখন আমাদের এই ওয়েবসাইটের যেই তথ্যটা আমার প্রয়োজন আমি এখান থেকে কনফিগার করব, কনফিগার করে ওয়েবসাইটকে বলে দেব যে এই তথ্যটা আমাকে দাও। মানে এখন যেটা করলাম এটা হইতেছে শুধুমাত্র ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের একটা সম্পর্ক তৈরি করা হইলাম। এই সম্পর্কটা কিভাবে তৈরি করলাম, এখানে আমরা দেখলাম যে ট্যাগ ম্যানেজার আইডিটা এখানে চলে আসছে, মানে কি ওয়েবসাইট এবং গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এখনো কিন্তু আমাদের কন্টেইনারের মধ্যে ডাটা আসে নাই। আমি আপনাদেরকে বলছিলাম কন্টেইনার হইতেছে একটা ডেটা সোর্স, এখানে বিভিন্ন রকম তথ্য থাকে, কিন্তু ওই তথ্যগুলোই থাকে যেই তথ্যগুলো আমরা মূলত ওয়েবসাইটের কাছে চাই। এখনো তো আমরা কোনো ওয়েবসাইট, আমরা এখনো কোনো তথ্য চাই নাই, এই জন্য আমাদের কন্টেইনারটা কিন্তু এখনো ফাঁকা। হ্যাঁ, কন্টেইনারটা ফাঁকা, এটা কিভাবে বুঝবেন? এখানে প্রিভিউ যদি যান, প্রিভিউতে আসার পর এই যে দেখেন এটা দিয়ে দিলাম এখানে। আপনি প্রিভিউ মোডে ক্লিক করার পর যে অপশনগুলো আসে না, এখানে যে অপশনগুলো দেখতে পান এগুলো কিন্তু আপনার কন্টেইনারের মধ্যে যে মানে ডেটাগুলো আছে সেগুলো এখানে আসতে থাকে। এই দেখেন উইন্ডো লোডেড, ডম রেডি, কন্টেইনার লোডেড, ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন। এইগুলো হইতেছে কি মানে এই তথ্যগুলো আপনার কন্টেইনারে আছে, এগুলো বাই ডিফল্ট চলে আসে, এগুলো কনফিগার করা লাগে না, মানে অটোমেটিক চলে আসে। কিন্তু যেই তথ্যগুলো আমাদের এক্স্যাক্টলি প্রয়োজন, আমাদের নেসেসারি যেই আপনার কন্টেন্টগুলো বা তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের কনফিগার করা লাগে। আর এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো অটোমেটিক চলে আসে। মানে এইখানে দেখেন প্রথমে আসছে কি আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু আর্টিমাস, ঠিক আছে। আমরা এখানে নাম দিয়ে দিছিলাম এটার, দেখেন আমাদের ওয়েবসাইটের নাম আর্টিমাস। এই যে উপরেও দেখেন এখানে আর্টিমাস আসতেছে, ঠিক আছে। মানে এটা একটা নাম দেওয়া হয়েছে আর কি, যখন ওয়েবসাইটে ক্রিয়েট করছিলাম তখন এটা নাম দিছিলাম প্র্যাকটিস পারপাসে। উইন্ডো লোডেড এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যখন আমরা এই যে আমি আমার ওয়েবসাইটটা এখানে আছে, আমি এই যে ক্লিক করলাম, দেখেন এটা ঘুরতেছে না, এই যে ঘুরতেছে না, এটা এটা ঘুরতেছে মানে কি, মানে আমার এই পুরা ওয়েবসাইটটাকে বলা হয় একটা উইন্ডো।
আর এই যে ঘুইরে ঘুইরে তারপর আমার কাছে যে আসলো এইটাকে বলা হয় উইন্ডো লুডেড, মানে আমার পুরা উইন্ডোটা একটা লুট করছে আর কি, বুঝতে পারছেন? তো যখনই নাকি আমি প্রিভিউ মোডে আসলাম, প্রিভিউ মোডে আসার পর আমার ওয়েবসাইটটা এখানে আসলো না, আসলে কিন্তু এটা কিন্তু একটা এরকম চরকির মতো একটা ঘুরান দিয়ে তারপর আসছে, মানে উইন্ডোটা একবার লোড হয়েছে তারপর আসছে, এই জন্য এই যে আপনার এই জিনিসটা ফায়ার হয়েছে, এর মানে বুঝাইতেছে যে ভাই তোমার ওয়েবসাইটটা এই মাত্র শো করছে, অর্থাৎ উইন্ডোটা পুরোপুরিভাবে আপনার লোড হয়েছে। আরেকটা জিনিস খুব একটা রেলিভেন্ট না, তারপরেও বলি বোঝার স্বার্থে, সেটা হইতেছে আমাদের যে ওয়েবসাইটের যে নামগুলো আছে বা ডোমেইন নেম যেগুলো আছে না, এই যে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম, এখানে কই আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এই দেখেন এটা হইতেছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম, তাই না? আমরা জানি এটা হইতেছে আমাদের ডোমেইন নেম। আর এই ডটের পরে যে অপশনটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে, ডোমেইন নেমের পিছনে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, বুঝতে পারছেন? আমি যে কম্পিউটারে ঢুকলাম, কম্পিউটারে ঢোকার পর এখানে লিখলাম যে আহমদ এডু ডট পেন্থিয়ন ডট, এই জিনিসটা লিখলাম, বা আমি লিখলাম এখানে আরং ডট কম, এই যে জিনিসটা লিখছি, মানে আরং ডট কম তো আমার কম্পিউটারের ভিতরে নাই, আছে নাকি? আরং ডট কম তো আমার কম্পিউটারের ভিতরে নাই, আমি শুধুমাত্র ডোমেইন নেমটা লিখছি, আমি লিখলাম আরং ডট কম। তো এই ডোমেইন নেমটা করছে কি, ওই আরং ডট কম ওরা ওদের ওয়েবসাইটটা যেই সার্ভারের মধ্যে রাখছে, সেই সার্ভারের মধ্যে আমার এই ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট গেছে, মানে এগুলো খুব সেকেন্ডের মধ্যে কাজগুলো হয়, মানে দ্রুত একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট গিয়ে বলতেছে কি আর্টিমাস ডট কম এই নামে একটা ডোমেইন নেম, এইটার এই হইতেছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসগুলো কিন্তু ইউনিক হয়, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ইউনিক একটা আইপি অ্যাড্রেস থাকে, একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসের সাথে আরেকটা কোনো মিল নাই, বুঝতে পারছেন? এই জন্য যখনই আমরা ডোমেইন নেমগুলো লিখি, দেখেন ডোমেইন নেমগুলো কিন্তু আরং ডট কম আমি লিখলাম ডট কম, আরেকজনে আরেকটা ডোমেইন কিনলো আরং ডট ডট কম ডট বিডি, এটা কিন্তু আরেকটা ডোমেইন নেম, কিন্তু দুইটা কাছাকাছি না? আরেকজনে লিখলো কি আরং ডট বিডিটি, বিডিটি নামে তো কোনো এক্সটেনশন নাই, এক্স ওয়াই জেড, আরং ডট এইটা, আরং ডট সেইটা, এইরকম আমাদের ডোমেইন নেমগুলোর মধ্যে কিন্তু কিছুটা সিমিলারিটি থাকতে পারে, কাছাকাছি নাম থাকতে পারে, কিন্তু আমাদের ডোমেইন নেমের পিছনে যে একটা আইপি অ্যাড্রেস কাজ করতেছে এইটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। আপনি যখন একটা ওয়েবসাইটের নাম লিখলেন সাথে সাথে ডিএনএস, অর্থাৎ আপনি আইপি আমাদের যে ওয়েবসাইটগুলো এগুলো ডিএনএস সার্ভারের মধ্যে থাকে, বুঝতে পারছেন? ডিএনএস সার্ভারের মধ্যে হোস্ট করা থাকে, যখনই নাকি আমি আরং ডট কম লিখলাম সাথে সাথে ডিএনএস এর মধ্যে একটা হিট করে, হিট করার পর একটা আইপি অ্যাড্রেস নেওয়া যায় এবং সেখান থেকে আরং ডট কমের যে তথ্য উপাত্তগুলো আছে সাথে সাথে সেকেন্ডের মধ্যে সে আমার কম্পিউটারের মধ্যে এটা আপলোড করে, যার কারণে দেখেন এই যে একটা ঘুরান দেয় না, এই ঘুরতে ঘুরতে মানে সেকেন্ডের মধ্যে সে ক্লাউড সার্ভার থেকে সমস্ত তথ্য আইনে আমার এখানে ব্রাউজারে এসে এটা ল্যান্ড করায়, বুঝতে পারছেন? এই জিনিসটাকে বলা হয় উইন্ডো লুট। আমরা যখন একটা উইন্ডো লুট করলো মানে হইতেছে সে তথ্য উপাত্তগুলো আমার এখানে নিয়ে আসলো। বিরক্ত করতেছে যখন নাকি আমি আইপিতে হিট করি, বুঝতে পারছেন? যখনই আমি একটা আইপিতে হিট করি তখন আমার একটা উইন্ডোটা লুট হয়ে আমার কম্পিউটারে চলে আসে, এটাকে বলে যে উইন্ডো লুডেড, মানে এই মাত্র তোমার ওয়েবসাইটটা তোমার কম্পিউটারের ভিতরে ঢুকছে, এটা বুঝাইলো। তারপর হচ্ছে ডম রেডি, এই জিনিসগুলো কি ডম হইতেছে, দেখেন ডমের ফুল ফর্ম হইতেছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এইটা হইতেছে প্রোগ্রামিং এর একটা ভাষা, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা যে তৈরি হয়েছে এইটা ডকুমেন্ট অবজেক্ট মডেলের মাধ্যমে তৈরি হয়েছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা বুঝাইলো, এই জিনিসটা উইন্ডো লুডেড, এগুলো প্রায় কাছাকাছি। কন্টেইনার লুডেড মানে হইতাছে আমাদের ওয়েবসাইটটা লুড হইছে, ডোম রেডি মানে হইতাছে তোমার ওয়েবসাইটের ভিতরে, ডোম মানে হইতাছে এই যে একটা জুতার ছবি, তারপরে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাকে এলিমেন্ট বলে, এবং এর মানে এর যে মাজমুয়া বা এর একত্রকরণের যে নামটা আছে সেটা বলা হয় আপনার ডম, ঠিক আছে? ডমের একটা বিচ্ছিন্ন নাম হইতাছে, যেমন এই জুতার একটা ছবি, এটাকে বলা হয় এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট একসাথে হওয়ার পর যেই নামটা তৈরি হয় সেটাকেই বলে ডম। ভাই বুঝতে পারছেন? তারপর হচ্ছে কন্টেইনার, কন্টেইনার মানে হচ্ছে তোমার ওয়েবসাইটটা লোড হয়েছে, ইনিশিয়ালাইজেশন মানে মাত্র তোমার ওয়েবসাইটটা আসলো, তো কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন, এইটা হইতেছে আপনার, অনেক কথা চলে আসে এই কথা না বুঝলেও চলবো। কনসেন্ট মানে হইতেছে, কনসেন্ট শব্দের শাব্দিক অর্থ হইতেছে মানে সম্মতি, ঠিক আছে? কনসেন্ট ইনিশিয়ালাইজেশন আপনার ইউরোপে, এই যে আমরা আমাদের ওয়েবসাইটের যে তথ্যগুলো আদান প্রদান হইতেছে না, বিভিন্ন ফেসবুকে আমাদের তথ্যগুলো নিতেছে এবং গুগলে আমাদের তথ্যগুলো নিতেছে, তো এই তথ্যগুলো যে তারা আমাদের কাছ থেকে নিতেছে, তো
এই তথ্যগুলো কিন্তু কাজে লাগানোর বিভিন্ন নিয়ম কানুন আছে। এটাকে মানে এই নিয়ম কানুনগুলো যারা তৈরি করে ওদেরকে জিডিপিআর বলে আর কি, বুঝতে পারছেন? ওরা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো আছে ওগুলোর মধ্যে এগুলোর নিয়ম কানুন অনেক কঠিন। হ্যাঁ, তো কনসেন্ট ইনিশিয়ালাইজেশন মানে মানে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যে তথ্য উপাত্তগুলা আদান প্রদান করার যে বিষয়টা আছে এইটা অনুমতি প্রাপ্ত। মানে আমি আমার ওয়েবসাইটের তথ্য উপাত্তগুলো বিভিন্ন জায়গায় আমি পাঠাইতে পারি। মানে এই জিনিসটা বুঝাইল আর কি, যে তোমার ওয়েবসাইটের মধ্যে কনসেন্টটা ইনিশিয়ালাইজেশন, তোমার তোমার ওয়েবসাইটের মধ্যে কনসেন্ট শব্দের অর্থ হইতেছে সম্মতি, অর্থাৎ সম্মতি দেওয়া আছে আর কি, বুঝতে পারছেন? মানে এগুলো সবগুলো হইতেছে ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত বিষয়। এবং এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে আছে। এবং যখনই নাকি আমি প্রিভিউয়ে চলে আসলাম তখন আমার বুঝাইতেছে যে ভাই তোমার এই সব কিছুর মূল কথা একটাই, তোমার ওয়েবসাইটটা মাত্র ওই ডিএনএস সার্ভার থেকে তোমার ব্রাউজারে আসছে। মানে এইটা হইতেছে এটার সামারি আর কি, তোমার ডিএনএস সার্ভার থেকে এখানে আসছে। এখন আমি যদি এখানে আসার পর এই গেঞ্জিতে গেলাম, দেখেন এই দেখেন এটা লুড হবে, আমি একটা ক্লিক করছি তাই এখানে ক্লিক আসছে, এই ক্লিক আসছে, উইন্ডো লুডেড, এই যে এইটা সেটা আসছে, ডোম রেডি। কিন্তু এখানে কিন্তু অন্য কোনো তথ্য আইতেছে না। এই যে মনে করেন আমার গেঞ্জির নাম, তারপর এই গেঞ্জির দাম কত, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু ভাই এখানে আসতেছে না। কারণ কি, এই জিনিসগুলা আনার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের কাছে একটা অনুমতি চাইতে হবে, বলতে হবে যে ভাই ওয়েবসাইট আমার এই তথ্যগুলো প্রয়োজন, তুমি দয়া করে এই তথ্যগুলো আমাকে দাও। এই জিনিসটা ওয়েবসাইটকে বলতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে বলি? এই জিনিসটা আমরা ডেটা লেয়ারের মাধ্যমে বলি। ডেটা লেয়ার নামে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ ডেটা লেয়ার হইতেছে একটা মানে কিছু কোডকে একসাথে করলে মানে একটা ডেটা লেয়ার তৈরি হয়। হ্যাঁ, তো এই ডেটা লেয়ারটা মূলত ধরতে পারেন এটা একটা দরখাস্তর মতো। ডেটা লেয়ারটা আমরা সাধারণত ওয়েবসাইটের মধ্যে ফিট করি এবং ওয়েবসাইটকে ফিট করার সময় বলে দেই দয়া করে তুমি তোমার তথ্য উপাত্তগুলো আমাকে দিয়ে দিও, এবং কোন কোন তথ্যগুলো আমার দরকার সেটা আমি ডেটা লেয়ার উল্লেখ করি, যে আমার নামটা প্রয়োজন এবং প্রোডাক্টের প্রাইসটা কত এটা আমার জানার প্রয়োজন আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি ডেটা লেয়ারের মধ্যে বলে দিই। ভাই কথা বুঝতে পারছেন? তো ডেটা লেয়ার মানেই হইতেছে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমরা ওয়েবসাইটের মধ্যে প্রেরণ করি এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বলা থাকে যে ভাই দয়া করে তুমি আমার এই প্রোডাক্টের নামটা দিয়ে দিবা, দয়া করে তুমি এই প্রোডাক্টের প্রাইসটা কত এই জিনিসটা তুমি আমাকে দিয়ে দিবা। যখন নাকি আমি ডেটা লেয়ারটা আমার ওয়েবসাইটের মধ্যে ফিট করি তখন এই সমস্ত তথ্য উপাত্তগুলো আমাদের যে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার যে কন্টেইনার আছে সেখানে এসে জমা হয়। বুঝতে পারছেন? এখনো কিন্তু খেলা শেষ না। মানে আমি সবেমাত্র ডেটা লেয়ার দিলাম ওয়েবসাইটের কাছে এবং ওয়েবসাইট তথ্য উপাত্তগুলো আমার কন্টেইনারে দিল। তার পরবর্তী কাজ হইতেছে কন্টেইনার থেকে আমরা আমরা যদি এই চিত্রতে আসি, এই দেখেন কন্টেইনারে মনে করেন আমি ডেটা লেয়ার ফিট করলাম এখানে, তো ডেটা লেয়ারের কারণে আমার তথ্য উপাত্তগুলো ট্যাগ ম্যানেজারে চলে আসছে, ট্যাগ ম্যানেজার থেকে আপনার কন্টেইনারে চলে আসছে। এর পরবর্তী ধাপ হইতেছে আমরা কোনো ডাটা গুগল অ্যাডসের কাছে দেই, কোনো ডাটা আমরা ফেসবুক অ্যাডসের কাছে দেই, কোনো ডাটা আমরা গুগল অ্যানালিটিক্সের কাছে দেই। এইটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমাদের উপর। আমরা এটাকে যেভাবে কনফিগার করব, আমরা যার কাছে ডেটা দিতে চাবো শুধুমাত্র তার কাছেই যাবে। ভাই কথা বুঝতে পারছেন? ডেটা লেয়ার কনসেপ্ট এই জায়গায় চলে আসছে। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ট্যাগ ম্যানেজার কন্টেইনার অনেকগুলো বিষয় চলে আসছে। আশা করি অনেকটাই ক্লিয়ার। তো যখন নাকি আমি ডেটা লেয়ার ব্যবহার করলাম, তো এই ডেটা লেয়ারটা সাধারণত আমি যদি আপনাদেরকে একটা ডেটা লেয়ার দেখাই, আমার এখানে একটা ডেটা লেয়ার আছে বানানো, এই যে ডেটা লেয়ার, এই ডেটা লেয়ারটা আপনার গিটহাবের মধ্যে আপলোড করা। হ্যাঁ, এই যে দেখেন এই যে কোডগুলা দেখতেছেন না, এই যে কোডগুলা, এইটা হইতেছে ডেটা লেয়ার। দেখছেন একটা ডেটা লেয়ার কত বড়, এবং এই ডেটা লেয়ারের মাধ্যমে ডেটা লেয়ার অনেক বড়। তো এই ডেটা লেয়ারের মাধ্যমে মূলত আমি একটা আবেদন করতেছি ওয়েবসাইটের কাছে, ভাই দয়া করে তোমার তোমার ওয়েবসাইটের মধ্যে তোমার ওয়েবসাইট ভাই তোমার ভিতরে যত ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দাও। যখন নাকি এই ডেটা লেয়ারটা আমি ওয়েবসাইটে রাখি সে তথ্য উপাত্তগুলা গুগল ট্যাগ ম্যানেজারের কাছে দিয়ে যায়। দেখছেন কত লম্বা ডেটা লেয়ার কোডগুলা। এখন মানে ওয়ার্ডপ্রেস কি করলো? ওয়ার্ডপ্রেস তো সবকিছু আপনার প্লাগইনের উপরে চলে। ওই যে একটু আগে আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম না গুগল ট্যাগ ম্যানেজার নামে যে প্লাগইনটা, এই প্লাগইনের মধ্যে অনেকগুলো ফিচার আছে। এক তো হইলো এই প্লাগইন দ্বারা আমরা ওয়ার্ডপ্রেস এবং ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি, এবং পাশাপাশি ওইখানে ডেটা লেয়ারটাও ফিট করা আছে। আমি যদি একটা টিক মার্ক করে দেই সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক ডেটা লেয়ার তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে আপনার ডেটাগুলো আমার কন্টেইনারে চলে আসে। দেখেন আমি আপনাদেরকে প্রিভিউ করে দেখাইছিলাম, আমরা যদি বিভিন্ন এই যে আমরা এখানে আসলাম অথবা আমরা এই গেঞ্জিটাই যাই,
এখানে গেলাম, ঠিক আছে, গেঞ্জিটা অনেক বড় করে দেখাইলো না? এখন আমরা এখানে আসি, এখানে আসার পর দেখেন ভিউ আইটেম নামে কোনো কিছু নাই কিন্তু, অর্থাৎ আমরা যে এই জিনিসটা দেখতেছি, এখানে একটা নাম আছে, এখানে একটা প্রোডাক্টের প্রাইস আছে, এখানে কিছু ডেসক্রিপশন আছে, এই তথ্য উপাত্তগুলো কিন্তু আমরা এখানে পাইতেছি না, কারণ ডেটা লেয়ার নাই, এই জন্য আমরা পাইতেছি না। চলেন আমরা ডেটা লেয়ারটা ইনেবল করি। এখানে আসার পর আমরা ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে আসার পর ওই যে আমরা যে প্লাগইনটা নামাইছিলাম, সেটিংস, গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসার পর একটা অপশন পাবেন আপনারা, এটা লাইন বাই লাইন চলে আসছে এই জায়গায়। আচ্ছা, সাইট নেম, গুগল, এই যে আসছে, ইন্টিগ্রেশন নামে একটা অপশন পাবেন, এখানে আসবেন। এখানে আসার পর ই কমার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ট্র্যাক ই কমার্স, এই জিনিসটা কিন্তু এখানে টিক মার্ক করা নাই, এই যে টিক করলাম, এই যে আনটিক করলাম, মানে সে বলতেছে কি, এই যে একটা সিঙ্গেল কথা, শুধুমাত্র ট্র্যাক ই কমার্স এবং এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া, এইটার পিছনে ভাই শত শত কোড লেখা আছে, বুঝতে পারছেন? এগুলো সব অটোমেটিক বানানো আছে আর কি। আপনি শুধুমাত্র টিক করে দিবেন, অটোমেটিক একটা ডাটা লেয়ার তৈরি হয়ে যাবে এবং অটোমেটিক আপনার ওয়েবসাইটের তথ্য উপাত্তগুলা আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে চলে যাবে। মানে সে বলতেছে তুমি কি ই কমার্সগুলোকে ট্র্যাক করতে চাও, আপনি শুধুমাত্র এখানে টিক করে দিবেন। টিক করার পর এখানে অন্য কোনো কিছু নাই, ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ, এটা দরকার নাই, অর্ডার ডাটা ইন ডেটা লেয়ার, এটাও দিয়ে দিবেন এখানে। তারপর আর কি আছে, গুগল আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, ইউজ এসকিউ ইনস্টেড অফ আইডি দরকার নাই, বাস সেভ চেঞ্জ দিয়ে দিবেন। আমরা ডেটা লেয়ার কিন্তু অন করছি। ডেটা লেয়ার অন করার কারণে আসলে কি জিনিসটা হয়েছে চলেন গিয়া দেখি ওয়েবসাইটের মধ্যে। এখানে আসলাম, আমরা এটাকে সাবমিট করে দেই, সাবমিট করে দেই। সাবমিট করার পর এখন যদি আমরা প্রিভিউতে চলে যাই, প্রিভিউ মানে হচ্ছে কি চেক করা আর কি, মানে আমাদের কন্টেইনারের ভিতরে কি আছে না আছে এই জিনিসগুলো চেক করা। চলেন চেক করে দেখি আমাদের কন্টেইনারে কি তথ্য উপাত্ত আসলো না আসলো। চলে আসলাম এখানে, এই যে ওয়েবসাইটে চলে আসলাম, আমাদের ওয়েবসাইটটা লোড নেওয়া শেষ হইলো। আমি যদি এখানে যাই, এ দেখেন এখনো লোড নেওয়া শেষ হয় না, এইমাত্র শেষ হইলো, চলে আসলো এই জায়গায়। এই দেখেন ভিউ আইটেম লিস্ট, এই জিনিসটা কি একটু আগে ছিল? ছিল না কিন্তু। এখানে আমরা আগে কি পাইছিলাম, উইন্ডো লোডেড পাইছি, ডম রেডি পাইছি, তারপর কন্টেইনার লোডেড, ইনিশিয়ালাইজেশন, কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, মেসেজ, এই অপশনগুলো পাচ্ছি। কিন্তু এই যে 5 নাম্বার অপশনটা ভিউ আইটেম লিস্ট, এই জিনিসটা কিন্তু ছিল না। আমরা ডেটা লেয়ারটা অন করার কারণে এই জিনিসটা হইছে। এর মানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি এবং এই যে ডেটা লেয়ার এই অপশনটায় চলে যাই, দেখেন এখানে অনেকগুলো তথ্য উপাত্ত চলে আসছে। আমার ওয়েবসাইটের সমস্ত তথ্য উপাত্তগুলো এই জায়গায় চলে আসছে, মানে এখানে চলে আসছে। মানে এর পরিপূর্ণ কেরামতিটা হইতেছে আমরা ডেটা লেয়ারের কেরামতি আর কি। যেই ডেটা লেয়ারটা অন করলাম সমস্ত তথ্য উপাত্তগুলা আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসছে। এখনো কিন্তু আমাদের ডেটাগুলো আমরা আমাদের ফেসবুকেও পাঠাইতে পারি নাই, আমাদের গুগলেও পাঠাইতে পারি নাই, সবেমাত্র এটা কন্টেইনারে এসে জমা হয়েছে। আমাদের যে ডেটা সোর্স ছিল কন্টেইনার, সেখানে সবেমাত্র আসছে, তারপর এগুলোকে কনফিগার করে পাঠাইতে হয়। ভিউ আইটেম লিস্ট, এই যে আসলাম এখানে, তো এখানে দেখেন ডিএনকে ব্ল্যাক শোজ, তারপর যে ডেনিম ব্লু জিন্স, তারপর হচ্ছে ফেইন্ট ব্লু জিন্স। চলেন দেখি এগুলো আছে কিনা, আসলে এগুলো আছে না মিছা কথা কইতাছে। ডিএনকে ব্ল্যাক শোজ, ডেনিম ব্লু জিন্স, ফেইন্ট ব্লু জিন্স, ভাই আসছে। মানে হচ্ছে এখানে যত ধরনের প্রোডাক্ট আছে না, সমস্ত প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। এই দেখেন এই জিনিসটার নাম কি, ভিউ আইটেম লিস্ট। আপনার ওয়েবসাইটের কিন্তু এই জিনিসটাকে একটা আইটেম বলা হয়। এটা হচ্ছে একটা আইটেম, জুতার একটা ছবি, জুতার একটা হেডলাইন, জুতার প্রাইস এবং রেটিং অপশন, এই জিনিসটা হইতেছে একটা আইটেম। এই জিনিসটা হইতেছে আরেকটা আইটেম। এই জিনিসটা হইতেছে আরেকটা আইটেম। এখানে কতগুলো আইটেম আছে, এখানে যেই কয়টা আইটেম আছে দেখেন, এই কয়টা তথ্য উপাত্ত এই জায়গায় তৈরি হয়েছে। এই যে একটা আইটেম, এই যে আরেকটা আইটেম, এই যে একটা, তিনটা, চারটা, তারপর হইতেছে পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। চলুন দেখি এখানে 10টা প্রোডাক্ট আছে কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দুই কাতারে পাঁচটা পাঁচটা 10টা আসছে ভাই। মানে হচ্ছে যখনই নাকি আমি ডেটা লেয়ারটা অন করে দিলাম, তখন আমার ওয়েবসাইটের মধ্যে যত ধরনের পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আপনার একটা একটা
মানে একটা কোডিং আকারে আর কি চলে আসছে, এটাকে বলা হয় স্কিমা। বুঝতে পারছেন? এই যে ফরম্যাটটা দেখতেছেন না, এই ফরম্যাটটাকে বলা হয় স্কিমা। অনেক রকম স্কিমা আছে, এর মধ্যে জে ফর স্কিমা হচ্ছে আপনার মানে একটা প্রকার, জেসন হইতেছে একটা স্কিমা, তারপর হইতেছে আরো বিভিন্ন রকম স্কিমা আছে। হ্যাঁ, হ্যাঁ, আসতেছি অবজেক্টিভ পরে। তো এই যে আপনার ফরম্যাটটা দেখতেছেন না, মানে আমাদের তথ্য উপাত্তগুলা কিন্তু বিভিন্ন সিস্টেমে আসছে, দেখছেন? এইটা একটু সামনে, এইটা একটু পিছনে, তারপর এটা বরাবর, এটা আরেকটু পিছনে। মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে বলা হয় জে ফর স্কিমা। ঠিক আছে? জে ফর এর স্কিমা বলা হয়। মানে জে ফর স্কিমা কি জিনিস বোঝা লাগবো না, এটা হইতেছে একটা ডেটা ফরম্যাট। অনেকগুলা পৃথিবীতে অনেকগুলা ডেটা ফরম্যাট আছে, জেসন হইতেছে একটা ডেটা ফরম্যাট, জে ফর স্কিমা হইতেছে একটা ডেটা ফরম্যাট, আর অনেকগুলা আছে, নাম মনে পড়তেছে না এই মুহূর্তে। যাই হোক, তো এই যে তথ্যগুলো আসছে, এগুলো আপনার একটা স্কিমা অনুযায়ী চলে আসছে বা একটা ফরম্যাট অনুযায়ী আসছে। এখন কিন্তু এই তথ্যগুলো আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসছে, কন্টেইনারে চলে আসছে। এখন আমাদের যেই কাজটা করা লাগে, এখানে যদি চলে আসি, ট্যাগ ম্যানেজারের সাথে সর্বপ্রথম ওয়েবসাইটের একটা সম্পর্ক তৈরি করলাম। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের সাথে যখন সম্পর্ক তৈরি করলাম, তখন শুধুমাত্র কমন কিছু জিনিস আসতেছে, ডম রেডি, তারপর হচ্ছে উইন্ডো লোডেড, মানে মানে কমন জিনিস যেগুলো আমাদের না জানলেও চলবো, এমন এমন জিনিসগুলো আসতেছে, আইসা এইখানে জমা হইতেছে। কিন্তু আমাদের দরকার হইতেছে তোমার ওয়েবসাইটে কোন কোন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর নাম কি, সেই প্রোডাক্টগুলোর প্রাইস কত, এই জিনিসটা কিন্তু যখন ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন তৈরি করলাম তখন কিন্তু আসতেছে না। তো আমরা করলাম কি, একটা ডেটা লেয়ার এখানে ইনস্টল করে দিলাম, বা একটা ডেটা লেয়ার এই জায়গায় দিয়ে দিলাম ওয়েবসাইটের মধ্যে। এতে করে হয়েছে কি, যখনই নাকি আমি ওয়েবসাইটে গেলাম বা কেউ একজন আমার ওয়েবসাইটে গেল, এই ওয়েবসাইটের তথ্য উপাত্তগুলা ট্যাগ ম্যানেজারের থ্রুতে ট্যাগ কন্টেইনারে চলে আসতেছে। এখন আমাদের কাজ হইতেছে এই ডাটাগুলো বিভিন্ন জায়গায় পাঠানো। কেন পাঠাবো আপনারা জানেন? আমরা এই ডাটাগুলা, আমার একটা ওয়েবসাইট আছে এবং আমি এই ওয়েবসাইটে অ্যাডভার্টাইজ করি, মানে যেন গুগলের মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে পারি, ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে পারি। দিন শেষে উদ্দেশ্য আমার একটাই, মানুষ যেন আমার অ্যাডটা দেখে, আমার অ্যাডে যেন ক্লিক করে, অ্যাডে ক্লিক করে যেন আমার ওয়েবসাইটে চলে আসে এবং আমার ওয়েবসাইটে এসে যেন কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে। এইটাই তো আমার মূল উদ্দেশ্য নাকি? দিন শেষে আমাদের গোল বা উদ্দেশ্য হইতেছে আমার ওয়েবসাইটে কেউ এসে যেন একটা পারচেস করে। এখন আমি অ্যাড দিলাম, টাকা খরচ করলাম, কেউ আমার অ্যাডে ক্লিক করলো, অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসছে, কিন্তু এই বেচারা ওয়েবসাইটে আইসা আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করে নাই। আমার টাকাটা ওয়েস্ট হয়ে গেল না ভাই? আমার দিন শেষে আমি যে এই যে টাকা পয়সা খরচ করে অ্যাডভার্টাইজ করতেছি, এর উদ্দেশ্য হইতেছে মানুষ যেন আমার ওয়েবসাইটে আইসা কেনাকাটা করে। আসছে ঠিকই, কিন্তু কোনো কিছু কিনলো না। তো আমরা করি কি, আমাদের ওয়েবসাইটে কারা কারা আসছে এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি। কারণ হইতেছে কি, এই তথ্যগুলো আমরা যদি আমাদের কাছে যদি জানা থাকে, পরবর্তীতে আমরা তাদেরকে রিটার্গেটিং করতে পারি। একটা হইতেছে টার্গেটিং করা। আমি মনে করেন নতুন একটা অ্যাড রান করলাম, আমি লিখে দিলাম, ভাই আমার অ্যাড তুমি এমন এমন মানুষের কাছে যাবা যাদের বয়স 25 থেকে 35, এবং যারা নাকি খেলার বিষয়ে ইচ্ছা পোষণ করে বা যাদের খেলা বিষয়ে ইন্টারেস্ট আছে, তুমি শুধুমাত্র তাদের কাছেই যাবা। এটা হইতেছে টার্গেটিং করলাম। তো আমার টার্গেটের মধ্যে মনে করেন যে হুমায়ুন ভাই পড়ে গেছে, যখন আমি একটা রান করলাম, তার ফেসবুকে চলে গেছে, বা তার ফেসবুকে চলে গেছে, সে ফেসবুকে স্ক্রল করতেছিল, হঠাৎ করে দেখা একটা অ্যাড চলে আসছে। এখন উনি আমার ওয়েবসাইটে আসছে কিন্তু কোনো কিছু ক্রয় না করে তারপর চলে গেছে। এখন এই যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তথ্য উপাত্তগুলো কালেক্ট করতেছি, আমাদের ওয়েবসাইটে কারা আসছে, এই তথ্য উপাত্তগুলো আমরা করি কি, ফেসবুকের কাছে দিয়ে দেই অথবা গুগল অ্যাডসের কাছে দিয়ে দেই। তারপর আমরা যেই কাজটা করি, প্রথম দফায় তো তারে দিয়ে আমি কিনাইতে পারলাম না, আমার টাকাটা লস। আমি টাকা খরচ করে তার কাছে একটা নিয়ে গেলাম, সে ক্লিক করছে, ওয়েবসাইটে আসছে, তারপরে কিনে নাই। প্রথমবার করলাম টার্গেটিং, দ্বিতীয়বার করি কি, রিটার্গেটিং করি। অর্থাৎ যাকে আগে টার্গেট করছি ওরে দ্বিতীয়বার টার্গেট করার নাম হইতেছে রিটার্গেট করা। বুঝতে পারছেন? ওই যে তথ্য উপাত্তগুলো পাইছি, এই তথ্য উপাত্তগুলো নিয়ে আমরা একটা অডিয়েন্স তৈরি করি, অডিয়েন্সের নাম দেই, এরা হচ্ছে এমন লোক যারা আমার ওয়েবসাইটে আসছে কিন্তু কোনো কিছু ক্রয় করে নাই। তারপর আমরা নতুন আরেকটা অ্যাড বানাই, অ্যাড বানাই এই অডিয়েন্সটা অ্যাডের মধ্যে দিয়ে দেই, এবং সেই অ্যাডের মধ্যে মনে করেন যে 20% ডিসকাউন্ট দিয়ে দিই। দ্বিতীয়বার যখন হুমায়ুন ভাই আমার অ্যাডটা দেখে, তখন দেখি কিরে ভাই, এই অ্যাডটা তো কালকেও দেখছিলাম কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট ছিল না, হ্যাঁ আজকে যেহেতু অ্যাডটা দেখলো 20% ডিসকাউন্ট, চল জিনিসটা কিনে ফেলাই। এই যে মনে করেন যে মানে কাজগুলা ঘটতেছে। দ্বিতীয়বার আমি তার কাছে যে অ্যাডটা নিয়ে গেলাম, এটা কিভাবে নিয়ে গেছি,
তার ডেটাগুলো কালেক্ট করার কারণে তো নিয়ে যেতে পারছি, তাই না? এই জন্যই কিন্তু আপনার এই ট্র্যাকিং ট্রুকিংগুলো করা হয়। আমরা এই জন্যই মানুষের তথ্য ইনফরমেশনগুলো, তথ্য উপাত্তগুলো নিয়ে আসি ফেসবুক প্ল্যাটফর্মে, নিয়ে আসি গুগল প্ল্যাটফর্মে, যেন পরবর্তীতে সেই অডিয়েন্সগুলোকে আমরা রিটার্গেট করতে পারি, পুনরায় যেন তাদেরকে অ্যাড দেখাইতে পারি, এবং একটা ডিসকাউন্টের সাথে যেন তাদেরকে অ্যাডটা দেখাইতে পারি। কারণ যেই লোকটা আমার ওয়েবসাইটে আসছে একটা অ্যাডে ক্লিক করে, ওই লোকের কিন্তু একটু পরিমাণে হইলেও তার এই প্রোডাক্টের প্রতি আগ্রহ আছে। যদি তার প্রোডাক্টের প্রতি আগ্রহ নাই, এক লোকের মনে করেন যে এই পাঞ্জাবি কেনার কোনো আগ্রহ নাই, আপনি সারাদিন তার অ্যাড দেখাইতেছেন, সে কিন্তু ক্লিক করবে না। এত সময় আছে নাকি এখানে ক্লিক করলে আমার আরেক জায়গায় নিয়ে যাবো, ওইখানে আবার কিছু একটা দেখতে হইব, আবার ওটা ভালো না লাগলে আবার কাইটে আসতে হইব। মানে যেই লোকে শুধুমাত্র ভিডিও দেখার লাগে ফেসবুকে ঢুকছে, আপনি কিন্তু হেরে চাইলেই অ্যাড দেখাইতে পারবেন না। বুঝতে পারছেন? তো যে নাকি হঠাৎ করে একটা পাঞ্জাবির অ্যাড দেখছে, তারপরে এখানে ক্লিক করছে, এই লোকের কিন্তু ভাই অল্প এলেও আগ্রহ আছে। অ্যাজ আ মার্কেটার হিসাবে দ্বিতীয় ধাপের কাজটা আপনাকে করতে হবে। তার আগ্রহটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে তার কাছ থেকে সেল জেনারেট করা যায়, এই কাজটা হইতেছে আপনার রিটার্গেটিং এর মাধ্যমে। এবং এই রিটার্গেটিংটা করতে গেলে আমাদের ট্র্যাকিং ট্রুকিং এর কাজটাগুলো করা লাগে। বুঝতে পারছেন? সবে মাত্র আমাদের ডেটাগুলো আমাদের কন্টেইনারে চলে আসছে। তো এই ডেটাগুলো আমাদের, ধরেন আমরা যেহেতু এখন গুগল অ্যাডস শিখতেছি, তো আমরা গুগল অ্যাডস এর কাছে পাঠাবো। গুগল অ্যাডস এর মধ্যে পাঠানোর জন্য সর্বপ্রথম আপনারা জানেন, গুগল অ্যাডস এর মধ্যে আমরা ওই দিন দেখছিলাম, গুগল অ্যাডস এর মধ্যে কনভার্সন ট্র্যাকিং নামে একটা অপশন আছে, ওইখানে যেতে হয় এবং ওইখানে গিয়া আপনার ডিফাইন করতে হয় যে আপনি কোন ধরনের কনভার্সনটা ট্র্যাক করতে চান। তখন আপনি এখানে বলে দিলেন যে ভাই আমি পারচেস নামে একটা কনভার্সন আছে, আমি সেটাকে করতে চাই, ট্র্যাক করতে চাই। গোলে আসার পর কনভার্সন, আজকে এখানে কোনো আলোচনা হবে না, কারণ এই আলোচনা বিস্তারিত আলোচনা হয়েছে। তারপর এখান থেকে মূলত আমরা একটা ডিফাইন করি যে এখানে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। আমি এখানে বলে দিই যে ভাই আমি আমার ওয়েবসাইটে কারা নাকি পারচেস করছে, আমি তাদেরকে টার্গেট করতে চাই। এই জিনিসটা আমি এখান থেকে বলে দিই, দেখে আসে কিনা। এখানে আসার পর একবার চেষ্টা করি, গতকালকে তো হয় নাই, আজকে যদি হয়ে যায় তাহলে তো ভালোই। পারচেস দিয়ে দিলাম, নিচের দিকে আসি, ডান করে দিলাম, সেভ। না, কাম হলো না। এখানে যাওয়ার পর গুগল অ্যাডস প্ল্যাটফর্ম আমাদেরকে একটা কোড দেয়, এবং সেই কোডটা আমরা করি কি, এখানে মানে সামনে ক্লিক করার পর আপনার কয়েকটা অপশন আসে। একটা হইতেছে গুগল বলতে থাকে ভাই তুমি এই কোডগুলো নিয়ে তোমার ওয়েবসাইটে বসিয়ে দাও। আরেকটা বলে যে ভাই তুমি যদি কোডিং টোডিং না বুঝো, তুমি ট্যাগ ম্যানেজারের একটা আছে, ট্যাগ ম্যানেজারের একটা লেভেল থাকে আর একটা আইডি থাকে, এই দুইটা জিনিস তুমি কষ্ট করে এখানে বসে দাও। সাধারণত আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করি, তো তো এইখান থেকে আমরা কি কি পাই চলেন দেখি। এখানে আসি, যদি আমি ট্যাগে যদি যাই, ট্যাগে যাওয়ার পর মানে এই যে ট্যাগে আমরা যে এই কাজটা করি, এই যে ট্যাগে আসলাম না, ট্যাগে আসার পর আমরা যে কাজটা, এখন আমাদের যে কাজটা হইতেছে, এই কাজগুলো হইতেছে ডাটাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠানোর জন্য। এখানে আসেন, এখানে আসার পর দেখেন গুগল অ্যানালিটিক্স আছে। মানে ট্যাগ ম্যানেজার বলতেছে ভাই আমার কন্টেইনারে যে ডাটাগুলো আছে, তুমি কি এটাকে অ্যানালিটিক্সে পাঠাইতে চাও, নাকি গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠাইতে চাও, নাকি ফ্লডলাইট নামে একটা জিনিস আছে এখানে পাঠাইতে চাও, নাকি তুমি এখানে ফেসবুকের একটা অপশন আসে, এটা নিচের থেকে টিক করে দিতে হবে, এখানে ফেসবুকের একটা অপশনও থাকে, বুঝতে পারছেন? নাকি তুমি ফেসবুকে পাঠাইতে চাও। এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করি। এতক্ষণ যে কাজগুলো করলাম, আমরা শুধুমাত্র ওয়েবসাইটের ডেটাগুলো আমাদের কন্টেইনারে নিয়ে আসলাম। এখন আমরা এই যে ট্যাগের যে অপশনটা, ট্যাগে আসলাম, ট্যাগে আসার পর যে কাজগুলো করতেছি, যে আমরা ডেটাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাইতে চাই বা থার্ড পার্টি। আমরা যেহেতু গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছি, এখানে ক্লিক করেন, এই দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখানে আসার পর দেখেন কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল, এই দুইটা জিনিস এখানে দেওয়া লাগে। এই দুইটা জিনিস আমরা সাধারণত এই জায়গাটাই পাই। যখন এখানে কাজ করবেন তখন 3-4টা অপশন আছে, 3-4টা অপশনের মধ্যে আপনার একটা অপশন থাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি তুমি কানেক্ট করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে একটা ইউনিক কনভার্সন আইডি দেয় এবং ইউনিক কনভার্সন লেভেল দেয়। এই জিনিসগুলো কিন্তু ইউনিক, একটা আরেকটার সাথে মিলে না। কারণ হচ্ছে আপনি এখন শুধুমাত্র পারচেসটা ট্র্যাক করতে চাইতেছেন, আপনি যখন অ্যাড টু কার্ট ট্র্যাক করতে চাবেন, সেক্ষেত্রে আপনাকে ভিন্ন রকম কোড দিবে, দিবে না? তো এখন একটা লেভেলের সাথে আরেকটা লেভেল যদি মিলে যায়, সেক্ষেত্রে তো আপনার মানে একটা রেটের সাথে মিলে গেলে তো ঠিকমতো ডাটাটা আসবে না। এই জন্য আপনি এখানে যখন কনফিগার করেন, পারচেসের জন্য একরকম কনভার্সন আইডি থাকে, হ্যাঁ, এবং একরকম কনভার্সন লেভেল থাকে। আপনি যদি এখানে অ্যাড টু কার্ট লেখেন, অ্যাড টু কার্টের জন্য আপনাকে আরেক রকম কোড দিবে আর কি। তো আমরা এখানে যাওয়ার পর যেহেতু আমাদের সামনে আগাইতেছে না, এখানে আমরা দুইটা জিনিস পাই। একটা হইতেছে আপনার কনভার্সন আইডি, ধরেন আনুমানিক আমরা এখানে একটা আইডি বসায় দিলাম একটা আইডি বসায়, এবং কনভার্সন লেভেলটা এই যে এরকম হিবিজিবি কিছু অক্ষর লেখা থাকে আর কি, বুঝতে পারছেন? তো এইখানে আমরা যেটা কাজ করি, এখানে করি কি, আচ্ছা
আমাদের তথ্য উপাত্তগুলা মানে প্রচুর পরিমাণে তথ্য কন্টেইনারে এসে জমা হয়েছে। এখন সবগুলা তথ্যকে আমরা গুগল অ্যাডসের কাছে পাঠিয়ে দেব? না, সবগুলা পাঠাবো না। আমরা বরং কিছু ডেটা পাঠাবো বা কিছু তথ্য উপাত্ত পাঠাবো, এবং এমন সব তথ্য উপাত্তগুলো পাঠাবো যেইটা নাকি শুধুমাত্র পারচেসের সাথে সম্পৃক্ত। কারণ ওইখানে আমরা কনভার্সন ট্র্যাকিং কি সেট করছি? পারচেস ট্র্যাক করছি না? তো এখানে বলে দিতে পারি কি, মানে ওই যে গতকালকের কথা, হোয়াটের প্রশ্ন, তুমি কি ট্র্যাক করতে চাও, তুমি কি ট্র্যাক করতে চাও? আমি পারচেসটা ট্র্যাক করতে চাই, এই জিনিসটা এখানে বলে দিলাম। তারপর নিচে ট্রিগারের অপশন, ট্রিগার বলতেছে কি তুমি কখন ট্র্যাক করতে চাও। এখানে ক্লিক করার পর আমি বলে দিব যে কখন ট্র্যাক করতে চাই। তো ট্রিগার কিভাবে বানাইতে হয় এটা আপনাদেরকে শেখানো হবে। ট্রিগার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। মোট কথা ট্রিগারগুলো আমরা হাতে বানাই, হ্যাঁ। বানানোর পর এটা এখানে দেয়া দেই। দেওয়ার পর যেটা হয়, তারপর যখনই নাকি এটা মনে করেন আমি এখান থেকে দেয়া দিই, আমার ট্রিগার কিছু বানানো আছে, আপনাদেরকে একটা দেয়া দেই। এখানে পারচেস একটা ট্রিগার বানানো আছে, যেটা আপনারা পাবেন না, কারণ আপনারা তো এখন পর্যন্ত বানান নাই আর আপনাদেরকে বানানো শেখানো হয় নাই। এটা আপনারা যখন শেখানো হবে তখন পাবেন। আচ্ছা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন টিআইএনজি, আমি এখানে লিখে দিলাম কনভার্সন ট্র্যাকিং ফর পারচেস, সিএইচএএসই পারচেস। আমি এটা ওকে করে দিলাম। তারপরে যে কাজটা হলো দেখেন, এই যে মনে করেন আমাদের একটা ট্যাগ বানানো শেষ, অর্থাৎ আমাদের কন্টেইনারে যত ধরনের তথ্য উপাত্তগুলো ছিল এর কিছু তথ্য উপাত্ত আমরা গুগল অ্যাডসকে দিতে চাই, এবং গুগল অ্যাডসকে সমস্ত তথ্য উপাত্ত দিতে চাই না, শুধুমাত্র পারচেস কেন্দ্রিক যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলোই দিতে চাই। আমরা এখান থেকে এটা নির্ধারণ করে দিলাম, বুঝতে পারছেন? এখন কেউ নাকি যখন আমাদের ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর এখানে ওয়েবসাইটে আসলো, আসার পর সে করলো কি, নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পর এই লুকের এখানে একটা শার্ট আছে, এই নীল শার্টটা খুব পছন্দ হয়েছে, এখানে ক্লিক করছে। ক্লিক করার পর এখানে আসছে, অ্যাড টু কার্ট করলো, কার্টে ঢুকাইলো। কার্টে ঢুকানোর পর উপরের দিকে আসি, এই যে ভিউ কার্ডে আসছে। ভিউ কার্ডে আসার পর সে দেখলো যে আমি কোন কোন প্রোডাক্টগুলো আমার ইয়াতে কার্ডে ঢুকাইছি। একটা জুতা ঢুকাইছে, তারপর মনে করেন যে একটা এই যে গেঞ্জি ঢুকাইছে। তারপর সে করলো কি, নিচের দিকে আসলো, চেক আউট করে দিল। চেক আউট করে যে কাজটা করে সাধারণত মানুষ, মানে এই যে আমি চেক আউটে ক্লিক করলাম, বা মনে করেন যে অ্যাড টু কার্টে চেক এই ক্লিক করতেছি, এতগুলা কাজ করছি পুরা, মানে এই যে কাজগুলো করছি, এখনো কিন্তু এই ট্যাগটা ফায়ার করে নাই, মানে এখনো কিন্তু তথ্যগুলো গুগল অ্যাডস এর কাছে যায় নাই। কারণ আমি এখানে বলে দিছি ভাই, যখন নাকি কেউ পারচেস করবে তখনই তুমি আমাকে ডেটাটা দিবা। আমি এখনো যেহেতু আমি এখানে পারচেসটা করি না, এই জন্য ট্যাগটা বা তথ্য উপাত্তগুলো এখনো যায় নাই। আচ্ছা, এখানে আমার সব তথ্য দেওয়া আছে। আমি বলে দিলাম যে ভাই আমি একটা নাম্বার দিয়ে দিই এখানে, 01580 71 85 13, আমার নাম্বারটা দিয়ে দিলাম। এইখানে ট্রানজ্যাকশন, ওই যে বিকাশের আপনার একটা ট্রানজ্যাকশন আইডি থাকে না, এটা দিয়ে দিবেন, এবং এখানে প্লেস অর্ডার করে দিবেন। এই যে এই যে লোকটা আপনার কাছ থেকে ক্রয় করছে, এই লোকটাকে আপনারা চিনে না? এই লোকটা মনে করেন আজকে একটা জুতা কিনছে, আজকে তার জুতা লাগছে, এই লোকের কি কালকে একটা পাঞ্জাবি লাগতে পারে না? তো আপনি যদি এই লোকটারে একটা অ্যাড দেখান, এই যে লোকের তথ্যগুলো পাওয়া গেছেন, এই লোকটার যদি একটা পাঞ্জাবির অ্যাড দেখান আর বলেন যে নিউ অ্যারাইভেল, নতুন আসছে, 50% ডিসকাউন্ট, ঠিক আছে, আপনি ওরে দেখাইলেন। এই লোকে যখন আপনার অ্যাডটা দেখবো, দেখবো কি যে এইটা, এই অ্যাডটা কারা চালাইতেছে? এই অ্যাডটা মনে করেন যে আহমদ এডুকেশন এরা চালাইতেছে। এই লোকে তো অলরেডি আহমদ এডুকেশনকে চিনেই, এবং এই লোকের কাছে আহমদ এডুকেশন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, হ্যাঁ। এবং পাঞ্জাবিটা দেখার পর তার কাছে খুব লোভনীয় মনে হয়েছে, তো খুব বেশি সম্ভাবনা আছে না এই লোকটা আপনার কাছে পরবর্তীতে কিনবে। এই জন্য এদের তথ্যগুলো আমার, আরে এই তথ্যগুলো একটু বেশি লাগে, কারণ যারা নাকি অলরেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, ওরা কিন্তু আমার কাছে মোর লয়াল, ওরা কিন্তু আমার বেশি অনুগত। ওদের কাছে কিন্তু আমি অল্প পিচ করার মাধ্যমে, এটাকে সেলস পিচ বলে আর কি, একটা অ্যাড দেওয়া মানে সেলস পিচ করা, ওদেরকে অল্প পিচ করার মাধ্যমে কিন্তু আমি একটা সেলস জেনারেট করতে পারবো, বুঝতে পারছেন? এই যে তথ্যটা আমি যখন প্লেস, এই যে প্লেস নাও বাটনে ইয়া করলাম, ক্লিক করলাম, তারপর এখানে চলে আসছে, দেখেন, এই দেখেন অর্ডার রিসিভ নামে একটা জিনিস চলে আসছে না? অর্ডার রিসিভ মানে কি, তুমি যে অর্ডারটা করছিলে এটা রিসিভ হয়ে গেছে, মানে আমাদের প্রোডাক্টটা কিনা শেষ। যখনই নাকি আমার প্রোডাক্টটা কিনা শেষ, তখনই এই ট্যাগটা ফায়ার হবে। এই জিনিসটা একটু আগে যে ট্যাগটা বানাইছিলাম না, সাথে সাথে একটা সিগন্যাল যাবে গুগলের কাছে। গুগলের কাছে সিগন্যাল যাবে, মনে করেন যে আপনার নাম, ঠিকানা, তথ্য উপাত্ত সব সহ চলে যাবে, কারণ এই যে একটু আগে আপনি নাম টাম দিলেন না, সব তথ্য সহ চলে যাবে, ঠিক আছে? এই তথ্যগুলো কিভাবে পাঠাইতে হয় এগুলো আমরা আস্তে আস্তে দেখবো।
তো আমি এখানে বলে দিলাম যে ভাই যখন নাকি কেউ কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে তখনই কেবল তুমি আমার কাছে সিগন্যাল দিবা। এই মাত্র একটা প্রোডাক্ট ক্রয় হইলো, এই মাত্র একটা সিগন্যাল চলে গেছে, বুঝতে পারছেন? তো দেখেন, এই যে মনে করেন আমরা এখানে যে তথ্য উপাত্তগুলো দিলাম না, যখন নাকি আমরা এই প্রোডাক্টটা ক্রয় করছি, একটু আগে দেখলাম এখানে একটা প্রোডাক্ট ক্রয় করছিলাম আমরা। তো আচ্ছা, এখান থেকে ক্রয় করছিলাম না এখান থেকে, আচ্ছা যেখান থেকে ক্রয় করি, এখানে যদি আসি, এই যে দেখেন ভিউ আইটেম লিস্ট, আচ্ছা আমরা এখান থেকে ক্রয় করি, যেহেতু আমরা প্রিভিউ মোডে আছি এখান থেকে দেখাই, তাহলে সবগুলো ডেটাগুলো আপনারা দেখতে পারবেন খুব ইজিলি। এখানে জুতাতে আসলাম, জুতাতে আসার পর এটাকে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পর আমরা ভিউ কার্ট, ভিউ কার্ট করার পর চেক আউট করে দিব, এটাকে চেক আউট করে দিলাম। চেক আউট করার পর এখানে সমস্ত তথ্য উপাত্তগুলো আগে থেকে দেওয়া আছে। এই দেখেন আমার নাম ব্যবহার করলাম, তারপর কোম্পানির নাম ব্যবহার করলাম, কান্ট্রি ব্যবহার করলাম, সিটি ব্যবহার করলাম, ঠিক আছে, পোস্টাল কোড ব্যবহার করলাম, আমার ফোন নাম্বারটা বন্ধ ব্যবহার করছি, ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছি। তারপর এখান থেকে মনে করেন আমি এই যে এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করছি, তারপর এখান থেকে প্লেস অর্ডার করে দিলাম। এই হ্যাঁ, গুগল অ্যাডসের ডাটাগুলো পাস হয়ে যায়, এটা বোঝা যায়, আসবেই তো। ও আচ্ছা, আপনার এখানে আসতেছে, সবারটার মধ্যে নাও আসতে পারে, মানে এক 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 এক- মানে এক এক মানুষের সাথে এক এক রকম বিহেভিয়ার করে, তো আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, এই যে মনে করেন আমরা প্রোডাক্টটা ক্রয় করলাম না, আমরা যদি এখানে আসি প্রিভিউয়ে, দেখেন এই যে পারচেস নামে একটা জিনিস ফায়ার হয়েছে, দেখছেন? পারচেস মানে কি, আমি যখনই মনে করেন যে একটা প্রোডাক্ট কিনে শেষ করলাম তখন কিন্তু আপনি এই ধরনের পারচেস, মানে পারচেস নামে একটা জিনিস পাবেন, যদি ডেটা লেয়ারটা অন থাকে। যদি ডেটা লেয়ারটা অন থাকে তাহলে পারচেস নামে একটা জিনিস এখানে পাবেন। পারচেসে যদি ক্লিক করেন, দেখেন এখানে কত ধরনের তথ্য উপাত্ত, দেখেন এখানে কি কি আসছে। এখানে আছে, এই যে দেখেন আপনি একটু আগে যে ইমেল নাম্বারটা দিলেন না, ইমেলটা এখানে চলে আসছে, সিটি ময়মনসিংহ চলে আসছে, ফুলপুর থানা চলে আসছে, কোম্পানির নাম চলে আসছে, এই দেখেন আমার নামটা চলে আসছে। মানে সমস্ত তথ্য উপাত্তগুলা কিন্তু সে কন্টেইনারের মধ্যে দিয়ে দিছে, দেখছেন? এইটা হইতাছে ডেটা লেয়ারের মজাটা। মানে যখন না ডেটা লেয়ারটা অন করে দিলাম, ওয়েবসাইটের সমস্ত তথ্য উপাত্তগুলো আমার কন্টেইনারে চলে আসছে, আমার গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনারে চলে আসছে। এখন আমি এটা কনফিগার করে তারপর গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠিয়ে দিই, বুঝতে পারছেন? এই যে দেখেন সমস্ত তথ্য চলে আসছে, শিপিং অ্যাড্রেস, তারপর মনে করেন আমি কোন প্রোডাক্টটা ক্রয় করছি, এই যে আমি এই প্রোডাক্টটা ক্রয় করছি, আইটেম ডিএনকে রেড স্পোর্টস শুজ, এই জুতাটা আমি ক্রয় করছি, বুঝতে পারছেন? এই সব ধরনের তথ্য উপাত্ত এখানে চলে আসছে। এখন আমি আমি এখান থেকে সাধারণত কি কি পাঠাই, এগুলো কি কি পাঠানো হয় এগুলো আপনার সামনের ক্লাসে দেখানো হবে, আমি ওইখানে না যাই। আমি আশা করি পুরা ইকোসিস্টেমটা আপনারা বুঝতে পারছেন, মানে পুরা সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, যেহেতু একেবারে শুরু থেকে এই পর্যন্ত কথা বলছি, যাদের আগে থেকে পূর্ব একটা ধারণা ছিল না, প্রায় কোনো আইডিয়া ছিল না, তাদের কাছে এই বিষয়টা আশা করি এখন ক্লিয়ার, যে পুরা খেলাটা আসলে কিভাবে হয় এখানে। এখন সর্বশেষ এইটাকে বলা হয় আপনার ডেটা লেয়ার। তো এই ডেটা লেয়ার জিনিসটা কি? ডেটা লেয়ার জিনিসটা তো আমি বললাম একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা আমি গুগলের ওয়েবসাইটে দিয়ে দেই এবং সে আমাকে তথ্যগুলো দেয়। এই অ্যাপ্লিকেশনটা যেই স্টাইলে লেখা, যেই ফরম্যাটে লেখা, সেই ফরম্যাটটাকে বলা হয় বা সেই স্টাইলটাকে বলা হয় জিএ4 স্কিমা। এই দেখেন, মানে জিএ4 স্কিমা কত মূর্খ, ওরা কিন্তু এক সিরিয়ালে লেখাগুলো দেয় নাই, এখানে একটু লেখা, এখানে একটু লেখা, এখানে একটু লেখা। এই জন্যই মানে এটা ভিন্ন একটা ফরম্যাট, জেসনের যে ফরম্যাটটা আছে না, জেসনের ফরম্যাটটা সম্পূর্ণ আরেক রকম, ঠিক আছে? তো এই ফরম্যাটটাকে বলা হয় জিএ4 স্কিমা, বা এই কোডগুলা যে, এই কোডগুলাকে বলা হয় আপনার মানে জাভা স্ক্রিপ্টের কোড। আমি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ আমি পুরোটা কোড এখান থেকে কপি করি, আমি পুরোটা কোড কপি করলাম, এবং আপনি যখনই নাকি কোনো কোড বুঝবেন না এটাকে কপি করবেন, কপি কইরা ওটারে নিয়ে চ্যাট জিপিটিতে ফালাইয়া দিবেন, ফালাইয়া জিজ্ঞাসা করবেন যে ভাই এই জিনিসটা কি, আমি বুঝতেছি না, এটা লিখে দিবেন কি ডিকোড, ডিকোড ইট, মানে এই জিনিসটাকে ডিকোড করে দাও। তারপর দেখেন সে কি করে। এই দেখেন লিখছে, দ্য ডাটা ইউ হ্যাভ প্রোভাইডেড অ্যাপিয়ার্স টু বি a JSON object related to an e-commerce transaction likely to WooCommerce platform as similar. Here is a breakdown of the details. এখানে পুরা ব্রেকডাউন দিয়ে দিছে। প্রথমে পেজ পোস্ট, তারপর হইতেছে পেজ টাইপ, ওই শুরুর দিকে যদি আসেন না, শুরুর দিকে দেখবেন পেজ পোস্ট, এই যে পেজ টাইপ আছে না, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন সে আপনাকে ব্যাখ্যা করে দিবে যে এই লাইনটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে, এই লাইনটার মাধ্যমে এটা বোঝানো হয়েছে। এই যে দেখেন
পেজ টাইপ মানে হইতেছে শুধু পেজ, পেজ টাইপ 2 মানে হইতেছে সিঙ্গেল পেজ, পেজ পোস্ট অথর অর্থাৎ মানে এই পেজের মালিক কে, অ্যাডমিন মানে আমি পেজটা বানাইছি না, আপনি যদি মনে করেন যে আপনি আপনি যদি আমার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট পারচেজ করেন সেক্ষেত্রে আপনার নাম দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। আমি যেহেতু এই ওয়েবসাইটের মালিক এই জন্য এটাকে অ্যাডমিন দেখাইতেছে। তারপরে এখানে দেখেন আপনার মানে তারিখটা দেখাইতেছে, অর্ডার নাম্বার কত, অর্ডার নাম্বার হইতেছে এটা, অর্ডার কি, পেমেন্ট মেথড কি, বিকাশে পেমেন্ট করছিলাম না, এই দেখেন বিকাশ লেখা এই জায়গায়, শিপিং মেথড ফ্রি, ফ্রি শিপিং, অর্ডার স্ট্যাটাস অন হোল্ড, মানে এখনো তো এটা জায়গা মতো বোঝায় না, এটা হোল্ড হয়ে আছে এখানে। এই দেখেন কারেন্সি বিডিটি, মানে পুরাটা জিনিস আপনাকে এখানে ব্যাখ্যা করে দিছে, এই এই কোডে কি বুঝায়, এই লাইনে কি বুঝায়, প্রতিটা জিনিস কিন্তু আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে সে বুঝাই দিছে, বুঝতে পারছেন। এই যে তথ্যগুলো আসলো, আমরা যদি আবার এখানে চলে আসি, দেখেন এই যে তথ্যগুলো এখানে আসলো, লাল যে অংশটা আমি গতকালকে বলছিলাম, এই যে লাল যে অংশটা আছে না, লাল অংশগুলো কিন্তু আপনার পরিবর্তন হইতেই থাকে। আপনি এখন ডিএনকে রেড স্পোর্টস শুজ, একটা লাল জুতা কিনছেন, এই জিনিসটা বলতেছে রেড স্পোর্টস শুজ, আপনি লাল জুতা কিনছেন এটা বলতেছে, কিন্তু আপনি যদি একটা পাঞ্জাবি ক্রয় করেন এখানে লেখা থাকবে যে ব্ল্যাক পাঞ্জাবি বা পাঞ্জাবি কালার যেটা সেটা লেখা থাকবে, অর্থাৎ প্রোডাক্টের নাম যেটা সেটা থাকবে, এবং এক একটা প্রোডাক্টের কি এক এক রকম আপনার ইয়া থাকে না, মূল্য থাকে না। এই দেখেন এখানে যদি প্রাইস আসে এখানে 32 টাকা এটার দাম, আর একটা প্রোডাক্ট ক্রয় করছেন সেটার দাম মনে করেন যে 33 টাকা, সেটা এখানে দেখাবে। সুতরাং আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, এই যে জিনিসগুলো লাল অংশগুলা এইগুলা কিন্তু আপনার পরিবর্তন হইতেই থাকে, বুঝতে পারছেন, এই জন্য এটা এগুলাকে আপনার ভেরিয়েবল বলে। ভেরিয়েবল মানে হচ্ছে প্রতিনিয়ত যে জিনিসটা পরিবর্তন হইতে থাকে, ভেরি মানে পরিবর্তন হওয়া, এবং যেই জিনিসটা প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটাকে বলে ভেরিয়েবল, ঠিক আছে। এখন আমাদের এই যে তথ্য উপাত্তগুলা, এই তথ্য উপাত্তগুলো আমাদের গুগল অ্যাডস প্ল্যাটফর্মে পাঠাইতে হবে। কিভাবে পাঠাইতে হয়, আমরা যদি এখানে চলে আসি, এখানে আইসা একটা ইয়া নিয়ে নেই, আপনাদের বোঝার সুবিধার্থে একটা ডক ফাইল নিয়ে নিই। এখানে আসলাম, ফোল্ডার, তারপর কোনটাতে আছে, গুগল অ্যাডস, শপিফাই, মাই ড্রাইভ, এই যে হোমওয়ার্কে চলে যাই। হোমওয়ার্কে আসার পর এখানে চলে আসি, এই জিনিসটা আমি একটু, আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়, এই ই কমার্স, ই কমার্সের যে অপশনটা আসছে এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। চেক আউট, এই যে ই কমার্স, এখান থেকে এই পর্যন্ত আচ্ছা, এই যে এখানে তথ্য উপাত্তগুলো যা দেখতেছেন এই সব কিছুই কিন্তু আপনার ই কমার্স আছে না, ই কমার্সের পেটের ভিতর, বুঝতে পারছেন। এখানে ই কমার্সের নিচে যা দেখতেছেন এই সব কিছু হইতেছে ই কমার্সের পেটের ভিতরে। কিভাবে, আমি যদি আপনাদেরকে এই যে অংশটা আছে মাঝখানের পেটের অংশটা বা চাইল্ড যেগুলো আছে এগুলো যদি কাইটা দেই, দেখেন কি হইলো, এই যে দেখেন, মানে দুইটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু সব ধরনের তথ্য উপাত্তগুলো চলে আসছে। এইটাকে প্রোগ্রামিং এর পরিভাষায় বলে আপনার অবজেক্ট। এই যে দুইটা আপনার সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বলে, তাই না, দুইটা সেকেন্ড ব্র্যাকেট যদি মনে করেন আপনি ই কমার্স লেখছেন বা যে কোনো একটা কিছু লেখছেন, আপনি আপনার নামটাই লিখলেন না, আপনি মনে করেন যে আমি আমার নামটা লিখলাম জুনাইদ, লিখলাম, এটা ক্লোন দিতে হয়, তারপর এটা ক্লোন দিলাম, সরি ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পর দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে এইটাকে বলা হয় আপনার অবজেক্ট, বুঝতে পারছেন। সাধারণত প্রোগ্রামিংগুলো এইভাবে লেখা হয়, একটা অবজেক্ট তৈরি করার পর এখানে অবজেক্টের কিছু ভ্যালু থাকে, হ্যাঁ। আপনি যখন অবজেক্টের ভ্যালু একাধিক ভ্যালু তৈরি করবেন, মনে করেন আমি এই জুনাইদ নামে একটা একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টে একটা ভ্যালু মনে করেন যে রাশেদ, কথার কথা, RASHED, একটা অবজেক্ট তৈরি করলাম। এক একটা অবজেক্ট তৈরি করতে হয় এবং একটা করে কমা দিতে হয়, বুঝতে পারছেন। একটা অবজেক্ট তৈরি করলাম এবং একটা কমা দিলাম, নিচের দিকে চলে আসি, আরেকটা অবজেক্ট তৈরি করলাম, মনে করেন খালেদ,
খালেদ তৈরি করলাম, আরেকটা কমা, তারপর হচ্ছে মুশফিক। হ্যাঁ, বলতে ভিতরের অংশটাকে ভ্যালু বলে। হ্যাঁ, মুশফিক। এই যে দেখেন, আমি করলাম কি, একটা অবজেক্টের ভিতরে এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু। অবজেক্টের ভিতরে যতগুলা ভ্যালু থাকবে প্রতিটা ভ্যালু লেখার পর একটা করে কমা দিতে হয়। এই জিনিসটা বুঝছেন? মানে এই সেকেন্ড ব্র্যাকেট মানে হইতেছে অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট, এই পুরো জিনিসটা হইতেছে আপনার একটা অবজেক্ট, এবং অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো থাকে এইগুলো সাধারণত আপনার কমা দিয়ে দিয়ে হয়। আচ্ছা, এটা কাইটা দেই। আমরা এখন মূল উদাহরণে চলে আসি। আমি আগে যে জিনিসটা কাট করছিলাম এটাকে এখানে পেস্ট করে দিই। এই যে দেখেন, কারেন্সি ক্লোন বিডিটি, এখানে একটা কমা আছে, ভ্যালু 32 এটা কমা আছে। এই ই কমার্সের আন্ডারে আপনার, এই ই কমার্সের আন্ডারে আপনার মোট, আচ্ছা আমি আপনাদেরকে বলছিলাম মানে অবজেক্টের ভিতরে যতগুলা আপনার ভ্যালু থাকে প্রতিটা ভ্যালুর পরে কি থাকে, একটা কমা থাকে। এখন আপনি এখানে বলেন তো এই ই কমার্সের ভিতরে কয়টা ভ্যালু আছে, দেখি বলতে পারেন কিনা, কয়টা ভ্যালু আছে? আরো নিচের দিকে যাই, দেখেন আরো কোনো কমা আছে কিনা। ভাই আরো কোনো অভিমত কি আছে? এক ভাই তিনটা বলছে। আচ্ছা শুনেন, কমা অনেকগুলো থাকলে কি হবে, আমি যখন বলছি যে মানে ই কমার্সের আন্ডারে ঠিক কতগুলো আর কি ভ্যালু আছে, আইটেমের পরে যেই আপনার ভিন্ন রকম আরেক রকম সিম্বল চলে আসছে না, আইটেমের পরে আপনার থার্ড ব্র্যাকেট চলে আসছে। থার্ড ব্র্যাকেট মানে গতকালকে বলছিলাম এটা এরে, তাই না? এইটা তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস, কিন্তু এইখানে তিনটা ভ্যালু না, কারেন্সির পরে একটা কমা, ভ্যালুর পরে একটা কমা, তারপর আইটেম সর্বশেষ যেটা, এটার পরে আর কোনো কমা থাকে না, বুঝতে পারছেন? এখানে এখন বলেন ই কমার্সের মধ্যে তাহলে তিনটা ভ্যালু আছে না, একটা ভ্যালু হইতাছে এইটা, আরেকটা ভ্যালু হইতাছে এইটা, এবং সর্বশেষ যেই ভ্যালুটা থাকে এটার মধ্যে কোনো কমা থাকে না, ঠিক আছে? তৃতীয় নাম্বার ভ্যালু হইতাছে আইটেম, কিন্তু তৃতীয় নাম্বার ভ্যালুটা এর হওয়ার কারণে এর ভিতরে আরো কিছু আইটেম ঢুকে পড়ছে, বুঝতে পারছেন? কিন্তু ই কমার্সের আন্ডারে তাহলে কয়টা ভ্যালু হইলো? ই কমার্সের আন্ডারে তিনটা ভ্যালু, একটা ভ্যালু, ভালো করে বুঝেন, ই কমার্সের আন্ডারে তিনটা ভ্যালু, একটা হইতেছে কারেন্সি, আরেকটা ভ্যালু, আরেকটা হইতেছে আইটেম। তিন নাম্বার যে ভ্যালু, তিন নাম্বার ভ্যালুর প্যাডের ভিতর আরো কয়েকটা জিনিস ঢুকে গেছে। এইটা তো হলো আইটেমের প্যাডের ভিতর ঢুকছে, এটা তো আর ই কমার্সের প্যাডের ভিতর ঢুকে নাই, বুঝতে পারছেন ভাই? সুতরাং ই কমার্সের ভ্যালু কয়টা? তিনটা। সর্বশেষ যে ভ্যালু থাকে সেটার পরে আপনার আর কোনো কমা থাকে না, এই দেখেন এখানে আর কোনো কমা নাই। তো এইটা তো হলো আমরা অবজেক্ট শিখলাম, অবজেক্টের ভিতরে যেটা থাকে সেটা হইতেছে আপনার ভ্যালু। হ্যাঁ, এবং প্রত্যেকটা ভ্যালুর পরে একটা করে ইয়া থাকে। এখন আপনি যদি এই কারেন্সি, কারেন্সি অথবা আপনি আপনার প্রোডাক্টের মূল্য কত টাকা এই জিনিসটা যদি জানতে চান, তো জাভাস্ক্রিপ্টের পরিভাষায় এই জিনিসটাকে কল করা লাগে এইভাবে, এই জিনিসটাকে এইভাবে কল করা লাগে। এখানে ই কমার্স আছে না, ই কমার্স, ই কমার্স নিলাম, তারপরে যদি একটা ডট দেন, তারপরে যদি আপনি এই ভ্যালুটা যদি নেন, এই যে ভ্যালুটা নিলেন না, আপনি যদি এতটুকু লেখেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা অটোমেটিক চলে আসবে। এই যে ভ্যালু, এইটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এই অংশগুলো কিন্তু লাল, এই যে দেখছেন না, এখানে আবার যাই, এই অংশগুলো এই দেখেন 32, এটা লাল না? বিডিটি এটা লাল না? এই লাল অংশগুলো কিন্তু পরিবর্তিত হইতে থাকে। এখন আপনি শুধুমাত্র আপনার প্রোডাক্টের ভ্যালুটা জানতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে কল করবেন, এটা কিছু কলের একটা পদ্ধতি শিখাইতেছে আপনাদেরকে, বুঝতে পারছেন? এই কলের পদ্ধতিতে প্রথমে ই কমার্স লিখবেন, যেহেতু ই কমার্সের একটা ভ্যালু হইতেছে আপনার এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা ই কমার্সের ভ্যালু না, এই জন্য আপনাকে ই কমার্স ডট ভ্যালু দিতে হবে, বুঝতে পারছেন? ই কমার্স ডট ভ্যালু যদি দেন তাহলে এই যে আপনার এখানে 32 আছে, এটা কখনো 35 হবে, কখনো 50 হবে, কখনো 60 হবে, মানে আপনি যেই প্রোডাক্টটা ক্রয় করবেন সেই প্রোডাক্টের প্রাইসটা এখানে চলে আসবে। তো আপনি চাইতেছেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তো আর এক না, স্ট্যাটিক না, স্ট্যাটিক নাকি,
এগুলো তো হইতেছে ডাইনামিক, পরিবর্তিত হইতে থাকে সবসময়। আপনি চাইতেছেন যে যেই প্রোডাক্টটা ক্রয় করুক সেইটার স্পেসিফিক আপনার প্রাইসটা জানতে চাইতেছেন, তখন সেটাকে আপনি কল করবেন কিভাবে? এভাবে কল করবেন, ই কমার্স ডট ভ্যালু। যদি এটা লেখেন তাহলে 32 চলে আসবে, আর কখনো যদি 100 টাকা দামের প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে 100 চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, না না না, দিতে হবে না, এটা তো ডাইনামিক ভাবে আনবে, এটা তো অটোমেটিক নিয়ে আসবে। আপনি কয়টা দেয়া দিবেন? প্রতিটা একজনের একটা প্রোডাক্ট ক্রয় করছে, তারপর আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে সিআরএম এ গিয়ে দেখলেন যে এক লোকে 50 টাকার প্রোডাক্ট ক্রয় করছে, তারপর 50 টাকা লিখে তারপর এটা গুগল এর মধ্যে পাঠাবেন, এমনি করবেন নাকি? এগুলো অটোমেটিক হইতে থাকবে, বুঝতে পারছেন? এই জন্যই তো আপনার মানে ভেরিয়েবলের জন্ম, এই জন্য কিন্তু আপনার ভেরিয়েবলের জন্ম। ভেরিয়েবল মানে হইতেছে প্রতিনিয়ত যে জিনিসগুলো আপনার পরিবর্তিত হইতে থাকে, এই জিনিসগুলোকে আপনি চাইলে এই জায়গার যে ভেরিয়েবল নামে যে অপশনটা দেখতেছেন না, এইখানে কিছু ভেরিয়েবল আমরা তৈরি করি। যেমন আমাদের শুধুমাত্র ই কমার্সের প্রাইসটা জানার দরকার, তখন আমরা করি কি, এই ভেরিয়েবলে আসি। ভেরিয়েবলে আসার পর দেখেন করিটা কি আমরা, ভেরিয়েবলে আসার পর এখান থেকে অনেকগুলা প্রি বিল্ড ভেরিয়েবল থাকে। এই দেখেন বিল্ট ইন ভেরিয়েবল, অর্থাৎ মানে ট্যাগ ম্যানেজার অটোমেটিক এই ভেরিয়েবলগুলো বানায় দিছে। আর এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল, অর্থাৎ একজন ইউজারে নিজের মতো করে যে ভেরিয়েবলগুলোকে ডিফাইন করে বা নিজের মতো করে যে ভেরিয়েবলগুলো বানায় সেগুলো এখানে থাকে। আমি অনেকগুলো বানাইছিলাম, আপনাদের এখানে এগুলো একটাও থাকবে না, বুঝতে পারছেন? এখানে একটাও থাকবে না, আপনাদের এখানে এগুলো থাকবে, কারণ এগুলো হচ্ছে প্রি বিল্ড, আগের থেকে গুগল ট্যাগ ম্যানেজার বানায় দিছে। বুঝতে পারছেন? তো আমরা চলেন এই নিউ এ ক্লিক করে একটা ভেরিয়েবল বানাই। এখানে আসার পর দেখেন ভেরিয়েবল বানানোর অনেকগুলো অপশন, কিচ্ছু বোঝা লাগবে না। আপনি শুধুমাত্র এই যে ডাটা লেয়ার, এই জায়গাটায় চলে আসেন। যেহেতু আমরা ডাটা লেয়ার থেকে তথ্যগুলো আনতেছি না, এই জন্য ডাটা লেয়ার সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি প্রাইসটা জানতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে ই কমার্স, আমরা ভ্যালু লিখে লিখছি, মানে এইভাবে আনতে হয়। এখানে আসার পর ই কমার্স, এখান থেকে ই কমার্সটাকে কপি করবেন, কপি করার পর এখানে আসবেন ভেরিয়েবলে, এখানে আসবেন, এই জায়গায় দিবেন ই কমার্স। একটা আমরা জানি একটা ডট দিতে হয়, মানে ই কমার্স তো একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যদি আমি ক্যাপচার করতে চাই তাহলে একটা ডট দেয়া মানে এই পরবর্তী অংশটা আনতে হয়। এখন কথার কথা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি শুধুমাত্র কারেন্সি, এই দেখেন এখানে বিডিটি লেখা আছে না, আমরা বাংলা টাকায় মনে করেন যে পেমেন্ট করছি, দেখেন বিডিটি লেখা। যে মনে করেন যে ওই আমেরিকা থেকে যে লোকে একটা প্রোডাক্ট ক্রয় করতেছে এবং সেখান থেকে মনে করেন ডলারে পেমেন্ট করছে, তার কি এখানে বিডিটি লেখা থাকবে নাকি? তার তো এখানে ইউএসডি লেখা থাকবে। এই জিনিসগুলো প্রতিনিয়ত পরিবর্তন হইতেই থাকে, ঠিক আছে? আপনি যদি কারেন্সি, কোন কারেন্সি দিয়া এই আপনার কাস্টমারে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করছে এই জিনিসটা জানতে চান, তখন আপনি এটা কিভাবে বের করবেন? ই কমার্স ডট কারেন্সি না? আচ্ছা ঠিক আছে, ই কমার্স নিলাম, কারেন্সিটা এখান থেকে নেই, কপি করলাম, এটাকে কপি করার পর ই কমার্স আছে ডট কারেন্সি দিয়ে দিলাম, এবং এইখানে বলে দিলাম কি, ডিএলভি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটার সংক্ষিপ্ত রূপ আর কি। এইভাবেই লেখে, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা নিজের মতো করে দেওয়া যায় বুঝার জন্য। এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, আমি কি লিখলাম, ই কমার্স কারেন্সি দিয়ে দিই, ই কমার্স কারেন্সি, এই যে দিয়ে দিলাম, কারেন্সি বানান ভুল হয়েছে। আচ্ছা, ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স কারেন্সি, এই নামটা মনে রাখেন, এই নামটা কিন্তু লাগবে আমাদের একটু পরে। আমরা কারেন্সিটা জানার জন্য এই ডাটা লেয়ার ভেরিয়েবলটা বানাইছি এবং এটার নাম দিয়েছিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স কারেন্সি, নামটা লাগবে কিন্তু মনে রাখেন। আমরা একটা ভেরিয়েবল বানাইলাম, এখন আমরা চাইতেছি আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্টটা ক্রয় করা হয়েছে সেটার মূল্যটা জানতে চাইতেছি। এটা আমরা কিভাবে লিখবো আপনারা বলেন, আমি লিখবো? আচ্ছা ঠিক আছে, চলেন চলে আসি এই জায়গায়, এখানে আসি, এখানে আসি, ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট কি, VALUE, এই জিনিসটা আপনার হাতে লিখতে যায় না, কারণ এখানে একটা সিঙ্গেল মানে শব্দ যদি ভুল হয় আপনার ডাটা কিন্তু আসবে না, বুঝতে পারছেন? একটা স্পেস দিলেও আসবে না, কারণ মানে এগুলা কিন্তু আমরা সবকিছু বানানো আছে, আপনি শুধুমাত্র এগুলো ডাটাটাকে পুল করতেছেন, আপনি টাইনা নিয়ে আসতেছেন, ঠিক আছে? ওরা যে ফরম্যাটে বানাইছে আপনি যদি সেই ফরম্যাট ফলো না করেন কখনোই ডাটা আসবে না। আচ্ছা চলেন আমরা এটার নাম দিই, এটার নাম কি দেওয়া যায়? ডিএলভি ইকো মার্স VALUE ভ্যালু, এই নামটা মনে রাখেন। এই যে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিলাম,
এখন চলেন আমরা এটাকে এক কাজ করি, প্রিভিউটা কেটে দেই। আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম এখানে কোনো রকম নতুন কোনো কিছু বানাইলে এটা সাবমিট করা লাগে, সাবমিট করার মাধ্যমে আমরা আহ, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাইতে ভুলে গেছি। এই চিত্রে আসে দেখেন, আমরা যখন গুগলের থেকে কনভার্সন আইডিটা নিয়ে আসছিলাম না এবং কনভার্সন লেভেল, এই দুইটা জিনিস নিয়ে আসছিলাম না, আমরা যখন এখানে পারচেস ট্র্যাকটা তৈরি করছি দুইটা জিনিস আমাদেরকে দেয়, আসে না তো? যাই হোক, কখনো আসে কখনো আসে না, এরকম করে মাঝে মাঝে। যাই হোক, এখানে যাওয়ার পর আমাদেরকে দুইটা জিনিস দেয়, একটা হইতেছে আমাদেরকে একটা জিনিস দেওয়া হইতেছে আপনার কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। এই দুইটা জিনিস আইনা, একজন একটু কষ্ট করে চার্জারটা নিয়ে আসেন, স্যারের এদিকে আছে ব্যাটারি চার্জারটা। তো এই দেখেন, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল এই দুইটা জিনিস কিন্তু আমরা ট্যাগের মধ্যে ব্যবহার করি। আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে কিনা? ট্যাগে ব্যবহার করি না? ট্যাগে আসার পর এখানে ট্যাগে আসি, ট্যাগে আসার পর এখান থেকে নিউ নেই, নিউ নেওয়ার পর নিউ নেওয়া লাগে না, আচ্ছা যেটা যেটা আছে এটাতে দেখাই। এটা একটু আগে বানাইছিলাম। এই দেখেন, কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল এই দুইটা জিনিস দেওয়া লাগে। গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে কিন্তু আপনার সব কিছু বানানো আছে। আমরা মাঝে মাঝে কিছু কোড দেই, কোড দেওয়ার কারণে অটোমেটিক জোড়া লাগা যায়। এই চিত্রটা দিকে যদি আপনি তাকান দেখেন, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যখন আমি ওয়েবসাইটটা কানেক্ট করি, এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিন্তু এই কনভার্সন, মানে কনভার্সন যেগুলো আছে না, পারচেস অথবা মনে করেন যে অ্যাড টু কার্ট, সবগুলা কিন্তু আগের থেকেই জোড়া লাগানো আছে। মাঝখানে একটা গ্যাপ থাকে, বুঝতে পারছেন? মাঝখানে গ্যাপ থাকে, কখনো এটা কনভার্সন আইডি দিতে বলে, কখনো আপনার কনভার্সন লেভেল দিতে বলে, কখনো আপনাকে পিক্সেল আইডি দিতে বলে যখন আপনি ফেসবুকে পাঠাবেন, কখনো আপনাকে জিএ4 এর আইডি দিতে বলে। সব কিছু কিন্তু আপনার ফেসবুকের সাথে, যখন নাকি আপনি ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে একটা সংযোগ তৈরি করছেন, তখন ট্যাগ ম্যানেজারের মধ্যে যত ধরনের হাত পা আছে, এই যে এখানে আসেন, এখানে আসার পর এই যে এখানে যান দেখেন, এখানে যাওয়ার পর এই দেখেন গুগল অ্যানালিটিক্স 4 সে আগেতে বানায় রাখছে, গুগল অ্যাডস আগেতেই বানায় রাখছে, গুগল ট্যাগ বানায় রাখছে, এখানে ফেসবুকটা কাস্টম এইচটিএমএল এই জিনিসগুলা সব কিছু আগেতে বানায় রাখছে। শুধুমাত্র আপনাকে পিক্সেলের আইডিটা দিয়ে দিতে হয়, কখনো আপনার ওই আপনার ফেসবুকের আইডিটা, পিক্সেলের আইডি, জিএ4 এর আইডি, অথবা মনে করেন কনভার্সন লেভেল, এই জিনিসগুলো মনে করেন যখনই দিবেন তখন মনে করেন সরাসরি ওয়েবসাইটের মধ্যে কানেকশন তৈরি হয়ে যায়। মানে গুগল ট্যাগ ম্যানেজারের মজাটা আসলে এই জায়গায়, নতুন করে কোনো কোড লেখা লাগে না, সমস্ত কোড সে বানায় রাখছে, মাঝখানে শুধুমাত্র একটা গ্যাপ রেখে দিছে। কারণ এক একজনের কোড কিন্তু এক এক রকম থাকবে, এক এক ট্যাগ ম্যানেজারের কোড এক এক রকম, এক এক পিক্সেলের আইডি এক এক রকম, এক এক জিএ4 এর আইডি এক এক রকম। যখনই আপনি মনে করেন এখানে জিএ4 এর আইডি ব্যবহার করবেন, দেখেন আমি কনভার্সন লেভেল যেটা পাইছি না, আপনার কনভার্সন লেভেলের সাথে জীবনে আমারটা মিলবো না, খালি আপনারটা আমারটা না, পৃথিবীর কারোর সাথে আপনারটা মিলবো না, প্রত্যেকেরটা হইতেছে ইউনিক। তো যখন আপনি এই ইউনিক জিনিসটা এখানে বসায় দিয়েছেন, অটোমেটিক তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম হাজার হাজার শত শত জিনিস গুগল ট্যাগ ম্যানেজারে যখন আপনি প্রথম ওয়েবসাইটটা কানেক্ট করছেন, সাথে সাথে সমস্ত জিনিসগুলো এটার সাথে সংযোগ হয়ে গেছে। শুধুমাত্র মনে করেন যে ট্যাগ পরিবর্তন করলে অথবা আইডি পরিবর্তন করলে জোড়া লেগে যায়। আচ্ছা, যে জায়গাটায় ছিলাম আমরা, আমরা বেরিয়ে বলেছিলাম তাই না? আচ্ছা চলেন, এটা সাবমিট করা হয়েছে। ও, যখনই নাকি আপনি সাবমিট করেন, ওই যে আপনি এখানে কনভার্সন লেভেলটা দিলেন, কনভার্সন আইডিটা দিলেন, মানে কনভার্সন আইডিটা সবে মাত্র দিলেন, ঠিক আছে? কিন্তু যখনই নাকি আপনি সাবমিট দিলেন, তখন এই যে একটা ব্যারিয়ার ছিল বা এই যে একটা বাধা ছিল, এই বাধাটা তখন আর থাকে না। মানে পুরা জিনিসটা এখান থেকে, আমরা যদি এখান থেকে এটা কাইটা দেই, নিচের দিকে আসার পর চলেন এটা সরাইয়া দিই এখান থেকে। আচ্ছা, এই জিনিসটা সরাইয়া দিলাম, মানে এখান থেকে কনভার্সন আইডির যে একটা বাধা ছিল, বাধাটা চলে যায়। তখন তখন হয় কি, তখন আপনার এখান থেকে এখান পর্যন্ত সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন? এখান থেকে আপনার, এখান থেকে এই জায়গায় একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যায়। এই হইতেছে সিস্টেম। মানে কনভার্সন আইডির একটা জায়গা সে সবসময় খালি রাখে। যখনই নাকি আমি কনভার্সন আইডিটা দিয়ে সাবমিট করি, সাবমিট করার সাথে সাথেই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সেই কনভার্সনের যে ফাঁকা জায়গাটা ছিল সেটা যোগ হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা ছিলাম হইতেছে আপনার, আমরা একটা ভেরিয়েবল তৈরি করছি, দুইটা ভেরিয়েবল তৈরি করছি, ডিএলভি ই কমার্স ভ্যালু, ডিএলভি ই কমার্স কারেন্সি। আচ্ছা চলেন দেখি আমরা এই তথ্যগুলো পাই কিনা। আমরা এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করা মানে হইতেছে আপনার ডেটাগুলো আসলে আইতেছে কিনা, এই জিনিসটা আপনি এখানে চেক করতেছেন আর কি, বুঝতে পারছেন? ডেটাগুলো মানে আপনার ওয়েবসাইট থেকে ডাটাগুলা কন্টেইনারে আসতেছে কিনা এই জিনিসটা চেক করতেছেন।
চলে আসে এখানে, আসার পর আসো, এই যে জুতা, আমরা এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে আমরা এটাকে অ্যাড টু কার্ট করে দিলাম, আমরা কার্টে ঢুকাইয়া দিলাম এটাকে। এখন চলেন, এই যে এখানে কি দেখলাম আমরা, কারেন্সি, তাই না? এটা কারেন্সিটা কি, টাকা না, বিডিটি না? আচ্ছা, আর এটার কারেন্সির ভ্যালু কত? কারেন্সির ভ্যালু 45 না? এখন আমরা যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা বানাইছিলাম, এখন আসলে দেখি আমরা ডাটাটা পুল করতে পারতেছি কিনা, আমরা কি ডাটাটা টাইনা নিয়ে আসতে পারতেছি কিনা। চলেন এই জিনিসটা দেখি। এখানে আসার পর এই যে দেখেন এখানে একটা অপশন আসার কথা, অ্যাড টু কার্টের একটা অপশন আসার কথা। আমরা যেহেতু অ্যাড টু কার্ট করছি, এটা ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম, আচ্ছা ভিউ আইটেমে চলে আসবে। এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল কোন প্রোডাক্টটা, ডিএনকে ব্ল্যাক শুজ, দেখি তো মিল আছে কিনা। ডিএনকে ব্ল্যাক শুজ মিল আছে। আচ্ছা দেখেন এখানে আসার পর এটা হইতেছে ডেটা লেয়ার ভেরিয়েবল। এই যে ভেরিয়েবলস যে অপশনটা আছে না, ভেরিয়েবল যে অপশনটা, আপনি যত ধরনের ভেরিয়েবল বানাইছেন সব ধরনের ভেরিয়েবলগুলো এখানে পাবেন। এখানে আসার পর চলেন দেখি ডিএলভি ভেরিয়েবলগুলো কই আছে। এই দেখেন ডিএলভি ই কমার্স কারেন্সি, যেটা আমরা একটু আগে বানাইছিলাম, বিডিটি আসছে। ডিএলভি ই কমার্স ভ্যালু 45 আসছে। এইভাবে আমরা ভেরিয়েবলগুলো বানানোর মাধ্যমে আমরা ডাটাগুলো পুল করি। স্পেসিফিকভাবে মনে করেন আমার শুধুমাত্র এই ডাটাটাই লাগবে, তখন আমরা ডাটা একটা ভেরিয়েবল তৈরি করি। ভেরিয়েবলের মধ্যে এইখানে যেই ফরম্যাটে দেওয়া আছে, এখানে আপনার এই যে যেই ফরম্যাটে দেওয়া আছে এই ফরম্যাটে আমরা ডাটাগুলোকে পুল করি। যেমন মনে করেন ই কমার্সের একটা অবজেক্ট হইতেছে কারেন্সি, আমরা জানি ই কমার্সের অবজেক্ট হইতেছে, ই কমার্সের ভ্যালু হইতেছে কারেন্সি, কারণ ই কমার্সের ঠিক বরাবর নিচে আছে এবং একটা কমা আছে। এবং আমরা জানি ই কমার্সের আরেকটা ভ্যালু হইতেছে এই ভ্যালুটা, কারণ সে ই কমার্সের প্যাডের ভিতর আছে এবং পাশাপাশি তার সাথে একটা কমা আছে। এখন এই বেচারা আইটেম, ঠিক আছে, আইটেম করছে কি, আইটেমও হইতেছে ই কমার্সের একটা ভ্যালু, কিন্তু আইটেম দেখেন, আপনি মনে করেন আপনার একজন বাবা আছে না, আমার 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 কথা বলি, আমার বাবা আছে না, আমি আমার বাবার সন্তান, তাই না? আমি বিয়ে করার পর আমার আর একটা সন্তান হইল। তো বিষয়টা দেখেন এরকম হইছে, এটা হইতেছে মনে করেন আমার বাবা, আমি হইতেছে আমার বাবার সন্তান আইটেম। আমি বিয়ে করার পর মনে করেন যে আমার অনেক সওয়াল বাবা লইলো, এই সবগুলো মনে করেন আমার সন্তান। মানে একই সাথে আমি কিন্তু বাবাও হইতে পারি, আমার পরিচয়টা দুইটাই হইতে পারে, আমি বাবাও হইতে পারি, আমি সন্তানও হইতে পারি, তাই না? এই দিকে তাকাইলে কিন্তু আমি বাবা, মানে আমি এই বাচ্চাগুলার বাবা এই জায়গায়, বা আইটেমের বাচ্চা, এগুলো হইতেছে আইটেমের বাচ্চা, এইগুলার বাবা হইতেছে আইটেমটা। পাশাপাশি আইটেম কিন্তু ই কমার্সেরও বাচ্চা, তাই না? এইগুলোকে আপনার প্রোগ্রামের পরিভাষায় বলে প্যারেন্ট। ই কমার্সটা হইতেছে প্যারেন্ট, ই কমার্সের একটা চাইল্ড হইতেছে কারেন্সি, আরেকটা চাইল্ড হইতেছে ভ্যালু, আরেকটা চাইল্ড হইতেছে আইটেম। আইটেম নিজে চাইল্ড হওয়া সত্ত্বেও বিয়ে শাদী করার পর তার আরো কিছু চাইল্ড হইছে। দেখেন আইটেমের এইটা একটা চাইল্ড, আইটেমের এইটা একটা চাইল্ড, আইটেমের এইটা একটা চাইল্ড, আইটেমের এইটা একটা চাইল্ড। এই চাইল্ডগুলো কিন্তু ই কমার্সের চাইল্ড না। ই কমার্সের চাইল্ড নাকি, আইটেমের চাইল্ড। আর আইটেম হইতেছে ই কমার্সের চাইল্ড, ঠিক আছে? এখন আপনি যদি আইটেমের ভিতরে যেই ডেটাগুলো আছে এইগুলোকে পুল করতে চান, এগুলো যদি টাইনা নিয়ে আসতে চান, তখন কিন্তু আপনার ই কমার্স ডট আইটেম দিলে কিন্তু হইতেছে না। এখানে আরেকটা কাজ করা লাগবে। সেটা কি? সেটা হইতেছে এই যে অ্যারেগুলো আছে, আপনি এখানে মনে করেন যে একটা অ্যারে, একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। এই দেখেন অবজেক্টের অপশন, অবজেক্ট না এটা, এটা একটা অবজেক্ট, এখানে আরো কয়েকটা অবজেক্ট থাকতে পারে। সাধারণত অ্যারের ভিতরে একাধিক জিনিসপত্র থাকে, হ্যাঁ? তো এখন আপনি যদি ই কমার্স ডট আইটেম দেন, ই কমার্স ডট আইটেম দিলে এই সম্পূর্ণ অ্যারেটা চলে আসবে, ঠিক আছে? মানে এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে। কিন্তু আপনি চাইতেছেন ই কমার্স ডট আইটেম এবং আইটেমের ভিতরে এই যে আইটেমের যে আইডিটা আছে শুধুমাত্র এটাকে পুল করতে চাইতেছেন। চলেন আমরা দেখি এটা কিভাবে পুল করে। এখানে আসার পর ই কমার্স ডট আপনার এই যে আইটেমটা আনতে হবে, বুঝতে পারছেন? আনলাম ই কমার্স ডট আইটেম, এই জিনিসটা একটু বড় করি, ই কমার্স ডট আইটেম আনলাম। এখন আইটেমটা তো একটা অ্যারে, তাই না? এবং নিয়ামুল স্যার আপনাদের ক্লাসে দেখাইছেন, মানে এগুলা দেখার পর আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছেন, আমিও একটু দেখাই, দেখেন রিলেট করতে পারেন কিনা। এখানে আসলাম, আমাদের ওয়েবসাইটটা কোথায়, এটাই তো আমাদের ওয়েবসাইট। এখানে আসার পর আমরা এটাকে ইনস্পেক্টে চলে যাই, ইনস্পেক্টে চলে আসলাম। এই দেখেন এখানে এলিমেন্ট আছে,
কনসোলে চলে আসবেন, এই জিনিসটা এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর ফিল্টারে যাবেন, ফিল্টার, এখানে এই যে ডাটা লেয়ারটা আছে না, এটা ক্লিক করবেন। এই ডাটা লেয়ারটা মানে হইতেছে আপনার ওয়েবসাইটের মধ্যে, মানে এই ইনস্পেক্টের মধ্যে সাধারণত আপনার যে কোডিং ফুডিং যা আছে না সবকিছু এখানে দেখায় আর কি, ঠিক আছে। এটাকে প্রিভিউ মোড বলে। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোড হইতেছে এইটা, আর ইনস্পেক্ট হইতেছে একটা ওয়েবসাইটের প্রিভিউ মোড, বুঝতে পারছেন? আল্লাহু আকবার, এখানে ছিলাম কোথায়, এই জায়গায় ছিলাম। এই দেখেন ডাটা লেয়ারটা আসছে, এই চিহ্নটা যে, এই চিহ্নটাকে ভাই কি বলে? অ্যারে। আমি আপনাদেরকে বলছিলাম সাধারণত একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকে। এই যে দেখেন একটা অবজেক্ট, কমা, আরেকটা অবজেক্ট, আরেকটা কমা, আরেকটা অবজেক্ট, আরেকটা কমা, অনেকগুলো অবজেক্ট না? একটা অ্যারের ভিতরে সাধারণত অনেকগুলো অবজেক্ট থাকে। তো এই জিনিসগুলো আপনি নেবেন কিভাবে? চলেন আমরা এখানে ক্লিক করি, অ্যারেটা ক্লিক করি। আসতেছে না কেন এটা? এখানে আসার পর এক্সপ্রেশন নট অ্যাভেলেবল, এলিমেন্ট, কনসোল, তারপর হচ্ছে এখান থেকে ডাটা লেয়ার, ডাটা লেয়ারটা নিয়ে নিলাম। এখানে ও আচ্ছা, আফওয়ান, এখানে ক্লিক করার পর এটা চলে আসার কথা, কি কারণে আসতেছে না? ডাটা লেয়ার, এই যে, এই যে দেখেন এর ভিতরে এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন না, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এগুলো সবগুলো কিন্তু এর ভিতরে যে অবজেক্টগুলো দেখছিলেন না, আমি এটাকে আবার ভিতরে ঢুকাই দিই। এই যে এর শুরু, এই যে এর শেষ, এর ভিতরে অনেকগুলো অবজেক্ট, ঠিক আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে চিহ্নগুলো দেখতেছেন না, এই যে চিহ্নগুলা, এগুলো কিন্তু এক একটা অবজেক্ট। এর মানে প্রত্যেকটা একটা সিস্টেম থাকে না, তো এর একটা সিস্টেম হইতেছে কি, সে জিরো থেকে গণে। তার ভিতরে যে অবজেক্টগুলো আছে সেগুলোকে সে সর্বপ্রথম যে অবজেক্টটা আছে সেটা সে নাম্বার করে জিরো দিয়া, তারপরে সে এক দেয়, দুই দেয়, তিন দেয়। আমরা এখানে জিরো নাম্বারে যদি ক্লিক করি, দেখেন এখানে কি আছে, পেজ অথর আছে, পেজ টাইপ, হ্যাঁ, এখানে আপনার অনেক কিছু আছে। এই জায়গায় একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে ঢুকে যেতেছে, এদিকে ঢোকার দরকার নাই। যাই হোক, এর ভিতরে যে অবজেক্টগুলো থাকে, এখানে বোঝানোর উদ্দেশ্য হইতাছে আপনার এর ভিতরে যে অবজেক্টগুলো থাকে সেগুলো সাধারণত আপনার জিরো থেকে শুরু হয়, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, এই যে আপনি এখানে আসলেন, আসার পর আচ্ছা আইটেম লিস্টে যাই, এই যে অ্যারে, তাই না? এই যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট না? আপনি আমাকে বলেন তো এই অবজেক্টের নাম্বার কত? জিরো না? এর ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকে এবং সর্বপ্রথম যে অবজেক্টটা থাকে সে সেটার নাম্বারিং করে জিরো দিয়া, দ্বিতীয় যেটা সেটাকে অন বলে, তৃতীয় যেটা সেটাকে সে টু বলে, থ্রি বলে, এরকম করে আর কি। প্রথম অবজেক্টটাকে যদি আপনি ধরতে চান, তাহলে আপনি আমাকে এখন বলেন, এখন এখানে কত লিখবেন? আইটেমের পর কি দিবেন? আইটেমের পরে জিরো দিবেন না, ডট হবে না, এখানে আর ডট হবে না, এখানে একটা জিরো দিলেন, ঠিক আছে। এখন কি হইল? এখন আপনি কিন্তু ই কমার্স থেকে ই কমার্স ডট আইটেমস দিছেন, তাই না? আইটেমের পর জিরো দিছেন, জিরোর মাধ্যমে কিন্তু এই সবটা জিনিস চলে আসছে। এখন এই সবটা জিনিস কি আপনার দরকার? সবটা জিনিস দরকার না, আপনার মনে করেন শুধুমাত্র আইটেমের আইডিটা প্রয়োজন। এখন আপনি কি দিবেন? ডট, ডট আইডি, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস, অবজেক্ট, তারপর ই কমার্স, আচ্ছা এই যে দেখেন আইটেম, ঠিক আছে। ই কমার্স, ই কমার্সের আন্ডারে হইতেছে কারেন্সি, কারেন্সির পর আইটেম, পাইছেন?
এখানে যদি আমি কার্সরটা রাখি, দেখেন এখানে কি লেখা আছে, ই কমার্স ডট আইটেম। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র আইটেমটারে ধরছি, কিন্তু আইটেমের ভিতরের অংশগুলো যদি ধরতে চাই, এখানে আসেন, কার্সরটা রাখেন, দেখেন এখানে কি লেখা, অবজেক্ট লেখা। নিজের দিকে চলে আসি, এখানে যদি লিখি, এই যে দেখেন, এখন দেখেন কি লেখা, ই কমার্স ডট আইটেমস, তারপর হইতেছে জিরো, তারপর হইতেছে গুগল বিজনেস ভার্টিকাল। হ্যাঁ, কিসের ডট নাই, কোন জায়গায় ডট নাই? জিরোর মধ্যে যে এদিক সেদিক যে দুইটা চিহ্ন দেখতেছেন না, এটা লাগবো না। ঠিক আছে, প্রোগ্রামে এটা লাগে না কোনো কিছু ডাটা পুল করতে গেলে। আইটেমের পরে জিরো দিলাম, জিরো দিলাম মানে কি, এই যে জিরো নাম্বার, এটা জিরো নাম্বার না, জিরো নাম্বার এটাকে ধরলাম। এরপরের যে জিনিসটাকে ধরতে চান সেটাকে আপনার ডট দিয়ে ধরতে হয়। ঠিক আছে, এবার এখানে আসেন, এখানে ই কমার্স ডট আইটেম দিলাম, এটা আসলো, আইটেম দেওয়ার পর জিরো দিলাম, জিরো দেওয়ার পর এই পুরা জিনিসটা চলে আসছে। এরপরে যদি আমি শুধুমাত্র আইটেম আইডিটা চাই, তখন কি দেওয়া লাগবে, জিরো আইটেম আইডি, ডি2 জিরো, জিরো না আফওয়ান, ডট আইটেম আইডি। বুঝতে পারছেন? কারণ ই কমার্স একটা অবজেক্ট, এর ভ্যালুকে ধরার জন্য ডট ব্যবহার করা লাগে, এই জন্য আমরা ই কমার্সের পরে ডট দিয়ে আইটেমটা ধরছি। কিন্তু আইটেম একটা আপনার অ্যারে হওয়ার কারণে তার পরবর্তী অংশটাকে ধরতে গেলে আপনার মানে জিরো লাগে। শুধুমাত্র জিরো না, এখানে মনে করেন যে এখানে আরো কয়েকটা, আপনি যদি এইখান থেকে এই জিনিসটাকে ধরতে চান, এই আইটেম আইডিটা ধরতে চান, সেক্ষেত্রে আপনার ওয়ান ব্যবহার করা লাগবে। বুঝতে পারছেন? আগে এইখানে এইটা যদি ধরতে চান, সেক্ষেত্রে ব্যবহার করা লাগবে জিরো, আর এইটা যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ব্যবহার করা লাগবে ওয়ান, এইটা যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার টু ব্যবহার করা লাগবে। বুঝতে পারছেন? তো এখন আমরা চাইতেছি আইটেমের ভিতরে প্রথম যে এর প্রথম যে অবজেক্টটা আছে এটাকে ধরতে চাই, জিরো দিয়ে ধরলাম। তারপরে এই যে দেখেন, এটা আরেকটা অবজেক্ট, আর আমরা জানি অবজেক্টের ভিতরে ঢুকে গেলে সেটাকে ডট দিয়ে ধরতে হয়, তাই না? এখন আইটেম যেহেতু এখানে চলে আসছে, তখন আইটেম আইডিটা ধরতে গেলে আপনার কি লাগবে, ডট লাগবে না? এই যে ডট, মানে এটা হইল কি, এটা হইল কি, ই কমার্স নিলাম, প্রথমে নিলাম ই কমার্স, তারপর আমি ধরতে চাই আইটেমটাকে, ডট দিয়ে নিয়ে আসলাম ডট আইটেম। তারপরে আইটেমের ভিতরে একটা অ্যারে হওয়ার কারণে অ্যারেগুলারে ধরতে হয় 0 1 2 এভাবে ধরতে হয়। যেহেতু আমি প্রথম অ্যারেটাকে ধরতে চাই, এই যে প্রথম অ্যারেটাকে ধরতে চাই, এই জন্য আমি জিরো ব্যবহার করছি, তাই না? এই যে জিরোটা ব্যবহার করছি এখানে কি জন্য ব্যবহার করছি, প্রথম অ্যারেটারে ধরতে চাই। তারপরে অ্যারের ভিতরে আছে কি, অ্যারের ভিতরে আপনার আইটেম আইডি আছে, আইটেম নেম আছে, এই দেখেন এগুলো আরেকটা অবজেক্ট। এখানে আপনার কমা দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে হইতেছে, কারণ আপনি আইটেম আইডি যদি নিতে চান, বাস আইটেম আইডিটা এখান থেকে নেন, আইটেম আইডিটা এখান থেকে নেন, আমি এই জায়গায় ডট দিলাম আইটেম আইডি, এটা একটা ভেরিয়েবল হয়ে গেছে। দেখেন আমরা ডাটা কিভাবে পুল করি। এখন এটা হইতেছে আপনার এর ভিতর থেকে ডাটা পুল করার সিস্টেম। চলেন একটা ভেরিয়েবল বানাই, ভেরিয়েবল এখান থেকে ভেরিয়েবল, এই জায়গায় চলে আসি। এখন কোনটা সিলেক্ট করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল। এই যে পুরা জিনিসটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে এই জায়গায় দিয়ে দিই। ঠিক আছে, এটার নাম কি হইতে পারে কোন দিকে চিন্তা ভাবনা করিয়া, ই কমার্সের আইটেম আইডি না এটা, হ্যাঁ মনে রাখেন ই কমার্সের আইডি আইডি। দেখি এখন আমরা ডাটাটা পুল করতে পারি কিনা, ডাটাটা টাইম দিয়ে নিয়ে আসতে পারি কিনা। চলেন এই জিনিসটা দেখা যাক। প্রিভিউটা কেটে দেই, যেহেতু এখানে কাজ করছি সাবমিট করা লাগবে, সাবমিট করি, পাবলিশ করে দেই। এটাকে পাবলিশ করার পর এখানে আসলাম, আসার পর প্রিভিউ চলে যাই, এখানে প্রিভিউ আসলাম। ভাই বিরক্ত হয়ে গেছেন আপনারা? আমি নিজেই তো বিরক্ত হয়ে গেছি, এত বক বক করতেছি। এই যে আসলাম এই জায়গায়, আসার পর এটা নিলাম, এখানে এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর কি হইল, এই যে ডিএনকে ব্ল্যাক শোজ, এটার আইটেম আইডিটা আমাদের জানার প্রয়োজন। চলেন দেখি আইটেম আইডিটা আমরা বের করতে পারি কিনা, বা বের করতে পারলাম কিনা। এই যে আইটেম
আইটেম আসার পর ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে এটার আইটেম আইডি হইতেছে কত 1215, মনে রাখেন 1215 এটার আইটেম আইডি, এই যে এটার আইটেম আইডি আর কি, এটার আইটেম আইডিটা হইতেছে 1215। এখন চলেন ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলের নাম কি দিছিলাম, ডিএলভি ই কমার্স আইটেম আইডি না, আইটেম আইডি আনডিফাইন্ড আসে নাই আনফরচুনেটলি, কোন কারণে আসে নাই, চলেন দেখি কি কারণে আসে নাই। মানে অবশ্যই ওইখানে কিছু একটা ভুল হয়েছে, আমি আপনাদেরকে বললাম না একটা সিঙ্গেল শব্দ যদি ভুল হয়, সিঙ্গেল শব্দ যদি ভুল হয় সেক্ষেত্রে ডাটা আসে না। আমরা ডাটাটাকে আজকে আইনা সারবো, দেখি এটা কিভাবে আনে। চলেন এখানে আসি, ভেরিয়েবলে আসলাম, ভেরিয়েবলে আসার পর ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স আইটেম আইডি, এটা না, আচ্ছা ই কমার্স আইটেম আইডি। চলেন এই জিনিসটা কাইটা দিই, কাইটা দিয়ে সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি না করলে আপনার ইয়া হয়, এখান থেকে কপি করি, ই কমার্স নিলাম, তারপর একটা ডট দেই, তারপর হইতেছে আইটেমস, এখানে আইটেমটা দিয়ে দেই, তারপর একটা জিরো দেওয়া লাগবে, জিরো দেওয়ার পর ডট দেওয়ার পর এই আইটেম আইডিটা আমাদের দরকার, তাই না, আইটেম আইডি। চলেন এটাকে সেভ দেই, সাবমিট করে দেই, যেহেতু পরিবর্তন করছি এই জায়গায়, করার পর প্রিভিউ চলে আসি, প্রিভিউ চলে আসে দেখি এখন ডাটাটা পুল করতে পারি কিনা। এখানে আসলাম, আসার পর এই কালো রেড জুতাটা নেই, লাল জুতাটা, এখানে আসলাম, আসার পর এখানে আসার পর ভিউ আইটেম দেখি মিলছে কিনা, ডাটা লেয়ারে যাই, এটার নাম কি ডিএনকে রেড স্পোর্টস, মিলছে না, এটার আইটেম আইডিটা হইতে, এটার আপনার আইটেম আইডিটা হইতেছে 1207। এখন চলেন যাই ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে আসার পর ডিএলপি আনডিফাইন্ড, এখনো আসে নাই, হ্যাঁ জিরোর আগে ডট, আমার কাছে এটা মনে হইতেছে, চলেন যাই, মনে থাকে না এগুলো, বুঝতে পারছেন, এগুলো মনে থাকে না, খুব কম মনে থাকে। আরেকটা কাজ করা যেতে পারে, হ্যাঁ না, ট্রানজাকশন আইডি আলাদা, এখানে আহমদ, আপনাদেরকে এখন টেকনিক শিখাই দিই, একটা একটা টেকনিক আছে এই জিনিসটা ট্র্যাক করার। আসলাম, আসার পর ডেটা লেয়ার নামে একটা জিনিস আছে এই জায়গায়, এটা হইতেছে ডেটা লেয়ার। আমরা যদি একটা প্রোডাক্টে যাই, এই যে ডেটা লেয়ার আইটেম আইডি, এই দেখেন একটা জেসন আর একটা ফ্ল্যাট জেসন ফরম্যাট, এটার আইটেম আইডিটা হইতেছে 1207, তাই না, তো এটা কিভাবে আসছে, ফ্ল্যাটে যদি যাই আইটেম আইডি, হ্যাঁ জিরো দেওয়া লাগবে, বুঝতে পারছেন, জিরোর আগে একটা ডট দেওয়া লাগে, এই দেখেন এখানে ফরম্যাটগুলা আপনারা এই এক্সটেনশনটা নামায় নেন, বুঝতে পারছেন, এটা হচ্ছে ডাটা লেয়ার চেকার, মানে ডাটা লেয়ার আছে কিনা এবং ডাটা লেয়ারগুলো কিভাবে আপনি কনফিগার করবেন, মানে এখানে আরো চমৎকার, এই দেখেন এখানে জাস্ট নিবেন কপি করবেন আর এখানে বসায় দিবেন। চলেন আমরা এটা কপি করি এখান থেকে, এই যে আইটেম আইডিটা না, এই দেখেন পুরো কিটাকে কপি কপি করা যায়, আমরা এই জিরোর আগে কিন্তু এই ডটটা দিছিলাম না, এই ভুল করে ফেলাইছি, একটা সিঙ্গেল যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার ডাটাটা ভুল হয় না। চলেন যাই এখানে, আপনি কি আগে প্রোগ্রামিং শিখছিলেন মনে না,
ওয়েবে ছিলেন কখনো? এই কারণেই। কোথায় ডেটা লেয়ার ভেরিয়েবল? আইটেম আইডি, তাই না? এই দেখেন, আমাদের সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা ডট হবে। এখন যদি এটা ঠিক করি, দেখেন এখন ডাটাটা অবশ্যই আসবে। ডেটা লেয়ার ভেরিয়েবলে যে আপনার একটা সিঙ্গেল ভুল করলেও যে ডাটা আসে না, দেখছেন? আল্লাহ, 9টার উপরে হয়ে গেছে। প্রিভিউ করি। করলাম। এটা লোডিং শেষ হইলো, এখানে আসলাম। ভিউ আইটেম, ডাটা লেয়ার ভেরিয়েবল, আইটেম আইডি 1215। চলেন ভেরিয়েবলে যাই। আইটেম আইডি 1215 আইছে। এইটাই হইতেছে আপনার ডেটা লেয়ার। এইভাবেই ডাটা পুল করা লাগে। এই হলো আপনার সব কিছু, বুঝতে পারছেন? নামাজ শুরু হয়ে গেল, অনেক লম্বা ক্লাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা না, আপনার সবকিছু লাগে না তো, যে জিনিসগুলো লাগে